এআই নিয়ে যে কাজ করবেন, এআইটা বর্তমানে কোন ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে যদি আমি দেখাই, আমি টেক টিমকে সাজেস্ট করবো, একটু পরে বলছি এটা টিমকে। সেটা হচ্ছে যে এআই কিভাবে কাজ করছে। এআইটা কাজ করার জন্য আপনার যা জানতে হবে সেটা হচ্ছে এআইটা কোন ল্যাঙ্গুয়েজ ভিত্তিতে কাজ করছে। এখন এআই কোনগুলো আছে, এআই হচ্ছে যেমন চ্যাট জিপিটি, নাম সবার কাছে এখন মুখে মুখে শোনা যায় চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন বর্তমানে গুগলের নিউজ খুললে সবচেয়ে বেশি যে নিউজ আসছে সেটা হচ্ছে এআই রোবট, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট। সো এআই তৈরি করতে গেলে আপনার, এই এআই রোবট তৈরি করতে গেলে আপনার প্রয়োজন মেশিন লার্নিং, যেটা কিন্তু একমাত্র পাইথন দিয়ে ইজিলি করা সম্ভব। এরপরে আপনি যদি হতে চান যে একজন সফটওয়্যার ডেভেলপার হবেন, একজন পাইথন একজন ওয়েব ডেভেলপার হবেন, আপনি যে বা কোন ডেভেলপমেন্ট সেক্টর আগাতে চান, ওয়েবসাইট ডেভেলপ করবেন, অথবা হতে পারে সেটা আপনি একজন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে চান, পাইথন ইজ দ্য বেস্ট সলিউশন। যে কোনো ল্যাঙ্গুয়েজের কম্পারিজনে আপনি যদি দেখেন, পাইথন ইজ দ্য বেস্ট সলিউশন। কিভাবে? যদি আমি অপারেটিং সিস্টেমের কথা বলি, আপনারা সবাই ম্যাক্সিমামই নাম শুনেছেন লিনাক্সের। এখন বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ লিনাক্সটাকে চিনে হ্যাকারদের অপারেটিং সিস্টেম হিসেবে। লিনাক্সের বর্তমান যে লেটেস্ট আপডেট, সেটা একটা বেসিক অংশ তৈরি করা হয়েছে বর্তমানে, সেটা হচ্ছে পাইথন দিয়ে। আপনি যদি হ্যাকাররা যে ধরনের টুলস ইউজ করে থাকে, এই টুলসগুলো যদি অ্যানালাইসিস করেন, টুলসগুলোর 90% টুলস বর্তমানে আছে পাইথন বেসড, অর্থাৎ পাইথন ডেভেলপাররা কিন্তু এই প্রোগ্রামিং সিস্টেমগুলো, সফটওয়্যারগুলো তৈরি করতেছে, যেটা পাইথন দিয়ে তৈরি করা হচ্ছে। এরপরে নেক্সট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হোয়াই ডেভেলপমেন্ট। এখন ডেভেলপমেন্ট কেন শিখতেছি আমরা, কেন ডেভেলপমেন্ট শিখবো? এখন কথা হচ্ছে আপনি একটা আশা নিয়ে, একটা হোপ নিয়ে আমার কাছে আছেন যে আমি পাইথনটা শেখার পরে আমি হচ্ছে কিছু একটা করতে চাই, বা লাইফে আমার কিছু একটা গতি হবে, আমি লাইফটাকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবতেছি। এখন আপনি পাইথন শিখলেন, পাইথন যদি প্রপারলি শিখতে চান, আপনার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে 3 months ইজ গুড এনাফ। যদি খুব বেশি লেজি হয়ে শিখতে চান, 3 months ইজ গুড এনাফ ফর লার্নিং পাইথন। এখন 3টা মাস আপনি অনেক কষ্ট করে পাইথন শিখলেন, ঠিক আছে? শেখার পরে এবার পাইথনটাকে নিয়ে আপনি কি করবেন? এটা জাস্ট এটা কোর কম্পিউটার প্রোগ্রামিং, জাস্ট র প্রোগ্রামিংটা আপনি শিখলেন। ইউ হ্যাভ লার্ন দ্য র প্রোগ্রামিং, বাট নাও হোয়াট ইউ নিড টু ডু। আপনি কোনটা করবেন? যে পাইথনটা শেখার পরে আপনি এখন অ্যানালাইসিস করতে চান, ডেভেলপমেন্ট করতে চান, কোনো কিছু তৈরি করতে চান পাইথন দিয়ে, এভরিথিং ইজ ডেভেলপমেন্ট। আপনি অ্যানালাইসিসের সাথে কিভাবে ডেভেলপমেন্টকে ইন্টিগ্রেট করছেন, এটা একটা কোশ্চেন আসতে পারে। কিভাবে করবেন? সেটা হচ্ছে আপনি যে একটা সিস্টেমকে অ্যানালাইসিস করতেছেন, ডাটা অ্যানালাইসিস, যে ডেটাগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, এখন হতে পারে যে আপনার যেই বর্তমান ট্রেডিশনাল যে মেথডগুলো আছে, সেই মেথডে আপনার অ্যানালাইসিসে হিউজ একটা টাইম লাগছে, হ্যাঁ, বাট আপনার কাছে সময় শর্টেজ কম। এখন তখন আপনার কাছে উপায় কি থাকবে? তখন আপনার কাছে উপায় থাকবে হচ্ছে একটাই, যে নিজের কিছু একটা অপশন ইউজ করা, যে অর্থাৎ আপনাকে নিজের কোনটা অপশনে যেতে হবে যেখানে কিনা আপনার টাইম কম লাগবে। আপনি জানেন যে প্রোগ্রামটা এভাবে করে অ্যাড করতে হয়, বাট ডেভেলপমেন্টটা করবেন কিভাবে? তো এখানে ডেভেলপমেন্টের রোল। এরপর যদি আসি আপনাদের, সেটা হচ্ছে আরেকটা বিষয়, সাইবার সিকিউরিটি অনেকে ইন্টারেস্ট থেকে থাকে, যে হ্যাকিং সাইডে যাব বা সাইবার জগতে যাব। তো আমি যেহেতু ওয়েব সিকিউরিটি বা ওই অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করি, সার্ভার সিকিউরিটি গুলো নিয়ে, তো দেখা যায় যে আমার টিমে 3 থেকে 4 রকম পার্সন থাকা লাগে অল টাইম। যখন কোনো প্রজেক্টে আমরা যেতে চাই, তখনই আমাদের 3 থেকে 4 ধরনের পার্সন প্রয়োজন পড়ে। তারা কারা? এক দুইজন আমার মাস্ট থাকে যারা সিকিউরিটি নিয়ে কাজ করে, যারা একমাত্র সিকিউরিটি নলেজটা রাখে। আর মিনিমাম 2 থেকে 3 জন মানুষ থাকে যারা কিনা ডেভেলপার। কি হবে? এখন আমরা যখন সার্ভার নিয়ে কাজ করি বা একটা সিস্টেম নিয়ে কাজ করি সিকিউরিটির জন্য, যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে বা কোনো কোম্পানি আমাদেরকে কাজ দেয় যে এই সিস্টেমটা আমরা তৈরি করতেছি বা এই সিস্টেম নিয়ে কাজ করতেছি, তো এই সিস্টেমটাকে আপনারা টেস্ট করে দিবেন যে কোনো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তখন যারা সিকিউরিটি নিয়ে কাজ করি, তারা তো রেগুলার সিস্টেমগুলো, মেথডগুলো ইউজ করি যে এই সিস্টেমে এই সিকিউরিটি করতে হবে। বা সেই পাশাপাশি আমাদের বাকি 2 থেকে 3 জন ডেভেলপার থাকেন, তারা কিন্তু, সেই ডেভেলপাররা বিভিন্ন সিস্টেম হোক, ম্যালওয়্যার হোক, ভাইরাস হোক,
বা কোনো অ্যাপ্লিকেশনও তারা ডেভেলপ করে যে এগুলোতে টেস্ট করার জন্য যে বর্তমানে কোনো কিছু নাই ঠিক আছে, বাট ফিউচারিস্টিক বা আরো অ্যাডভান্স লেভেলে কোনো কিছু দিয়ে এই সিস্টেমকে ক্র্যাশ করানো সম্ভব কিনা, এই জন্য কিন্তু আমার টিমে ডেভেলপার থাকে যারা কিনা ডেভেলপমেন্ট নিয়ে সম্পর্কে কাজ করে। এবং আমার টিমে যে 3জন ডেভেলপার থাকে তার মধ্যে 2জন থাকে পাইথনের। এটা হচ্ছে সাইবার সিকিউরিটি পাইথন ডেভেলপারের রোল। এবার আসি, আপনাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে আসলে 4 মাসের মধ্যে, তো একটা জিনিস আমাকে একজন লাগলো যে একজন বললেন যে ভাই আমি অনেকদিন ধরে পাইথন শিখতেছিলাম, বাট পাইথন সিলেবাস তো অনেক বড়, 4 মাসে বা 4.5 মাসের মধ্যে আপনারা কিভাবে পাইথনের সিলেবাস কমপ্লিট করেন? এটার উত্তর আমি সরাসরি আমার প্রিভিয়াস একজন স্টুডেন্টের কাছ থেকে আমি নিয়েছিলাম যে তুমি তো আমার এখানে কাজ শিখলা বা ক্লাস করেছো, তুমি বল তুমি কিভাবে শেষ করেছো। তো তো তার যেটা মতামত ছিল এরকম যে ভাইয়া আপনারা যেটা দেখিয়েছেন সেই অনুযায়ী আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করতে সময় লেগেছে মাত্র 2.5 মাস, জাস্ট কোর প্রোগ্রামিংটা, ঠিক আছে, তারপর কিন্তু বাকি অংশগুলো। তো সিম্পলি যদি কথা বলি সেটা হচ্ছে আপনি কোর যে পাইথনের বেসিক টু অ্যাডভান্স লেভেলে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত পাইথনের সিলেবাস হয়তো দেখে মনে হয় অনেক বড়, ফাইল হ্যান্ডলিং আছে, বিভিন্ন প্যাকেজ আছে, পাইথনের জাস্ট স্টেপ কয়েকটা আছে, আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, ঠিক আছে, অনেকগুলো সেক্টর আছে। এই সেক্টরগুলো দেখে মনে হয় যে আসলে কতই না বড়, বাট ফ্র্যাঙ্কলি সেড এগুলো টপিক খুবই ছোট, ঠিক আছে। এখানে এখন প্রথম কথা হচ্ছে আপনার বেসিক টুকু থেকে অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল লেভেল আপনি কিভাবে যান, এখানে ম্যাটার করছে এটা। এটা কিভাবে ম্যাটার করে, এখন দেখেন আপনি সম্পূর্ণ কোর একটা জিনিস শিখলেন, ঠিক আছে, আমি শিখলাম, ওকে ফাইন, আই এম ডান। দেন এখন শেখার পরে অ্যাডভান্স লেভেল কিভাবে যাব, শেখার পরে অ্যাডভান্স লেভেল যাওয়ার উপায় হচ্ছে, সাপোজ আমি আপনাকে শেখালাম যে কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে একটা সিস্টেম প্রিন্ট করতে হয়। প্রিন্ট করার পরে আপনি যখন শিখলেন, শেখার পরে এবার আপনাকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু কঠিন ম্যাথমেটিক্যাল প্রবলেম বা কিছু কঠিন প্রবলেম সলভ করতে হবে আপনাকে। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আরো কি কি ডেভেলপ করা প্রয়োজন। এইভাবে কিন্তু বেসিক প্রোগ্রামিং থেকে প্রফেশনাল প্রোগ্রামিং যেতে হয়। যদি আমি স্যামসাং এর কথা বলি, হ্যাঁ, স্যামসাং কিন্তু প্রতি বছর একটা ভালো অ্যামাউন্টের সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামারদেরকে তারা হায়ার করে থাকেন তাদের প্রোগ্রামের জন্য। তো এটা কিভাবে করেন তারা, স্যামসাং যেটা করেন তাদের ম্যাক্সিমাম প্রোগ্রামার রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা একটা ওয়েবসাইটে বা একটা কম্পিটিশন সাইট আছে যেটা বিগ ক্রাউড নামে পরিচিত, সেখান থেকে অলমোস্ট 1.5 থেকে 2,000 যারা প্রোগ্রাম বা প্রবলেম সলভ করে থাকেন তাদেরকে হায়ার করে থাকেন। এখন এই যে 1.5 থেকে 2,000 প্রবলেম, এর মধ্যে মোস্ট ক্রিটিক্যাল প্রবলেম গুলো বিলং করে, যেটা দেখে স্যামসাং তাদের এমপ্লয়ীদেরকে হায়ার করতেছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনি বেসিক থেকে প্রফেশনাল লেভেল যাচ্ছেন। এখন আমরা কিভাবে সলভ করছি এখানে, আপনি বা 4.5 মাসের মধ্যে কিভাবে একটা কোর্স কমপ্লিট করতেছি, এখানে বিষয়টা এমন যে আপনাকে আমরা 2.5 মাস সময় দিই, যেখানে 2 মাস সময় গুড এনাফ এই পুরো পাইথনের সিলেবাস কমপ্লিট করার জন্য, সেখানে 2.5 মাস সময় দিয়ে আমরা পুরো সিস্টেমটা শেষ করব। যদি আমি লাইভ আপনাদের দেখাই তো টেক টিমকে আমি অনুরোধ করবো নিউ ট্যাব একটা ওপেন করে W3 স্কুলের সিলেবাসে দেখাতে। নিউ ট্যাব, হ্যাঁ, এখানে W3 স্কুলের পাইথনের সিলেবাসটা শো করবেন প্লিজ। আর পাইথনের একটু সিলেবাস শো করেন। এখন দেখেন এখানে কি কি আছে, একটু আমি উপরের দিকে যাই, সবার উপরের দিকে যাই। প্রথমে কি আছে, পাইথন হোম, ইন্ট্রো, গেট স্টার্টেড, 3টে টপিক বাদ, এই 3টে টপিক সম্পূর্ণ বাদ। এরপর কি সিনট্যাক্স, জাস্ট 20 মিনিটস ইজ গুড এনাফ টু লার্ন সিনট্যাক্স। এরপরে কি আছে, কমান্ডস, 5 to 2 মিনিটস ইজ গুড এনাফ। এরপরে কি কলিং, স্ট্রিং, বুকমার্কস, ঠিক আছে, টাপল, ফাংশন, লুপ, ম্যাথ, ঠিক আছে, জনসন ফাইল। এরপর কি আছে ফাইল হ্যান্ডলিং, নিচে দিকে আসেন, তারপর পিপ এটা প্যাকেজ। এবার কি আছে মডিউল আছে, হ্যাঁ, তারপর নামটা কি আছে মালপোল্টো। তারপর নিচে আসেন, ওকে, এটুকু হচ্ছে সিলেবাস।
তো এখন আমি যেভাবে বললাম, দেখেন এখানে কিন্তু সিলেবাস খুব বেশি বড় আমার কাছে মনে হচ্ছে না। আমি কেন আপনার ডাব্লিউ স্কুল দেখালাম, ডাব্লিউ স্কুলটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মোস্টলি ইউজড অ্যান্ড ফলোড সিলেবাস। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ফলো করা হয় ডাব্লিউ স্কুলের সিলেবাস। আমাদের যদিও নিজস্ব সিলেবাস আছে, আমরা নিজস্ব সিলেবাসে আপনাদেরকে গাইডলাইন্স দিয়ে থাকি। তো সেখান থেকে আমি জাস্ট আপনাদেরকে যেটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা থাকেন তারা এই ডাব্লিউ স্কুলের সিলেবাসটা দেখে আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে ভাই এটা করতে তো অনেক টাইম লাগবে। সিলেবাস কিন্তু খুবই শর্ট এর সিলেবাস, বাট এর মধ্যে কন্টেন্ট অনেকগুলো দিয়ে দেখানো হয়েছে যে সিলেবাস অনেক বড়। আর খুবই সিম্পল একটা সিলেবাস, যেটা শেষ করে যদি আপনি প্রপারলি ডেডিকেশন দিতে পারেন। আপনাকে যখন আপনি ডেডিকেশন নিবেন যে আপনি ফুল টাইমটা এখানে স্পেন্ড করতে চান না, বাট অ্যাটলিস্ট একদিনে 2 থেকে 3 ঘন্টা সময় আপনি এখানে দিতে পারবেন, 2 মাস গুড এনাফ। সেখানে আমরা আপনাদেরকে জাস্ট প্রবলেম সলভিং আরো অনেকগুলো কাজ শেষ করার জন্য জাস্ট কোর প্রোগ্রামিংটা করাই 2.5 মাসে। এই 2.5 মাস আপনি জাস্ট কোর প্রোগ্রামিংটা পুরোপুরি শেষ করবেন। এরপরে থাকে হচ্ছে ডেভেলপমেন্ট। আপনি কোর প্রোগ্রামিং করেছেন, ওকে ডান, আপনার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামের ধারণা শেষ, ঠিক আছে। ডেভেলপমেন্টে এসে কি হয়, আপনি যা শিখে আসলেন না সেটাকেই জাস্ট ইমপ্লিমেন্ট করা হয়। কিভাবে? আপনি প্রোগ্রামিং, একটা প্রোগ্রাম লিখতে জানেন, আপনি এ টু জেড প্রোগ্রাম করতে জানেন, তাই না? এই প্রোগ্রাম করার পরে আপনাকে কিন্তু আসতে হবে ডেভেলপমেন্টে। এখন একটা যখন আমি যদি একটা জাস্ট রিয়েল টাইম কথা বলি, সেটা হচ্ছে পাইথন দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে। হুম, তো সেখানে দেখবেন অনেক রকম লাইন লেখা আছে, ডেফ, আরো ইম্পোর্ট, অনেক কিছু লেখা আছে, ঠিক আছে। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি অলরেডি কোর প্রোগ্রামে শিখে আসছেন। হ্যাঁ, তো ডেভেলপমেন্ট আপনি আর নতুন করে কি শিখতেছেন? ডেভেলপমেন্ট শিখতেছেন, ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়, ইমপ্লিমেন্টটা কিভাবে করতে হয়, এটা যা শিখতেছেন। হ্যাঁ, এটা শিখতে আপনার কতদিন সময় লাগবে? এটা শিখতে আর কতদিন সময় লাগবে আপনার? আপনি তো শিখে আসলেন না, কোড প্রোগ্রামিং শেখা শেষ না, আর ডেভেলপমেন্টে নতুন কি শিখার পাচ্ছে আপনি? আপনার শিখার বাকি থাকছে কি? শিখে আসছেন, আপনি ডেভেলপমেন্টটা শিখেন, ইমপ্লিমেন্ট কিভাবে করতে হবে, আর সরাসরি ডেভেলপারের কাছ থেকে গাইডলাইন্স নেবেন যে হ্যাঁ এইভাবে আপনাকে ইমপ্লিমেন্টটা করতে হবে, দেন আপনি সেখানে যাবেন। এরপরে এরপরে আপনার যেটা আসবে সেটা হচ্ছে ওকে সরি, এরপর আপনার যেটা আসছে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টের যে বিষয়টা কমপ্লিট করলাম আমরা। হ্যাঁ, এন্ড ডেভেলপমেন্টটা করার জন্য আপনাদের সময় দেওয়া হচ্ছে প্রায় 1 মাসের মতো সময় দেওয়া হচ্ছে আপনার, প্রায় যে ডেভেলপমেন্টটা পুরোপুরি 1 মাসে জাস্ট প্র্যাকটিস করবেন। ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপরে। একটা কোর জিনিস শেখার পরে যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ডেভেলপমেন্ট ভালো পারবে, ঠিক আছে। জাস্ট 1 মাস আপনি জাস্ট প্র্যাকটিস করানো হচ্ছে, চলে গেলো 3.5 মাস, ঠিক আছে। এর মধ্যে আরো আমরা 1.5 মাস বাড়িয়ে দেই ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে। অনেকের সমস্যা থাকতে পারে, অনেকে অনেক প্রবলেমে আটকে যেতে পারে, সেখানে তাদেরকে আরো হেল্প করার জন্য 1.5 মাস সময় দেওয়া, আরো 1/2 মাস, অর্থাৎ টোটাল আরো 1.5 মাস সময় দিচ্ছে আপনাকে ডেভেলপমেন্ট করার জন্য। 4 মাস শেষ, পরবর্তী 1/2 মাস আপনাকে নিয়ে যাওয়া হয় আরেকটি ফ্রি মডিউল, সেটা হচ্ছে জব প্রিপারেশন। এই কোর্স কমপ্লিট করার পর আপনি যাবেন জব প্রিপারেশনে। হ্যাঁ, রিমোট জব প্রিপারেশন যাকে আমরা বলি। তো আমাদের এখান থেকে সরাসরি এক্সপার্ট যারা রিমোট জব নিয়ে কাজ করে, রিমোট জব কনসালটেন্ট নিয়ে কাজ করেন, তারা সরাসরি আপনাকে জব প্রিপারেশন নিয়ে যাবেন। এখানে কি করবেন আপনারা, আপনারা কিভাবে বিভিন্ন সাইটগুলোতে জব সার্চ করবেন, জব নিয়ে কাজ করবেন, এই সম্পূর্ণ বিষয় নিয়ে তারা আপনাকে গাইডলাইন্স দিবেন। তো এগুলো যারা কোর্সে থাকবেন তারা আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। তো আমি বেশি কথা না কি জাস্ট সরাসরি আরেকটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আর রিমোট জব। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ এই দুইটা জিনিসকে এক করে নেয়। হ্যাঁ, ফ্রিল্যান্সিংটাকে আর রিমোট জবটাকে একই দাঁড়ে পাল্লায় তারা মাপেন, বাট দুটো জিনিস, দুইটা দুই রকম জিনিস, দুটা কিন্তু দুই সাইডের জিনিস, ঠিক আছে। দুইটা কখনোই এক জিনিস কখনোই ছিল না, কখনোই না। রিমোট জব কি? রিমোট জব এই যে আমি ঘরে বসে থেকে আমার অফিস করতেছি, এটা হচ্ছে আমার রিমোট জব। যেমন যেটা আমি যেটা করে থাকি সেটা হচ্ছে আমি বাংলাদেশি থেকে অস্ট্রেলিয়া এবং ইউএসএ কয়েকটা ফার্মে বিভিন্ন ট্রেনিং এবং এডুকেশন নিয়ে কনসালটেন্ট হিসেবে কাজ করি। তো এটা কিন্তু আমার রিমোট জব, যে আমি, হ্যাঁ, আমি আমার ঘরে বসে থেকেই বিদেশে একটা কোম্পানিতে আমি কাজ করছি অ্যাজ এ কনসালটেন্ট। এটা কিন্তু আমার রিমোট জব।
এরপরে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে রিমোট জব আর ফ্রিল্যান্সিং কোনটা আমরা চুজ করব। এই পয়েন্টটা একটু ধৈর্য করে দিয়ে সবাই একটু খেয়াল করেন প্লিজ, যে কারণ এই পয়েন্টটা আমরা সবাই একটু মিস্টেক করছি। এখন হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠান থেকে প্রফেশনালি সার্টিফাইড, হ্যাঁ আপনি প্রফেশনাল সার্টিফাইড হয়েছেন একটা ডেভেলপার হিসেবে, তো বা প্রোগ্রামার হিসেবে। So now you are the programmer or you are a developer, not any other person who have learned from YouTube or Google or from reading any other documents. ঠিক আছে, আপনি একটা সময় নিজের কঠোর পরিশ্রম দিয়েছেন, পরিশ্রম দিয়ে কিন্তু আপনি এই পুরো জিনিসটা শিখলেন, তাই না? শেখার পরে কিন্তু আপনি এবার আপনার ক্যারিয়ার সেক্টরে আসছেন। এখন ফ্রিল্যান্সিং, ফাইবার, এগুলোতে কি হয় মূলত, এই ফ্রিল্যান্সিং ফাইবার গুলোতে কি হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ এটা করছে কি ইউটিউব থেকে শিখতেছে, কোনো ওয়েবসাইটে শিখে আসছে, প্রি রেকর্ডেড ক্লাস কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে এসে দেখতেছে, দেখে তার নিজের কোনো ইমপ্লিমেন্ট ছাড়া বা কোনো প্রফেশনাল গাইডলাইন ছাড়াই তারা সরাসরি ফাইবার, ফ্রিল্যান্সার.কম, আপওয়ার্কে তারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এখন দেখেন কি হচ্ছে এটার ফলে, যে কাজ জানে না সেও ফ্রিল্যান্সার, যে কাজ জানে সেও ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমি এখন একটা ক্লায়েন্ট, আমার উইথিন নেক্সট 7 days আমার একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, সো আই এম সার্চিং ফর আ পাইথন ডেভেলপার। আমি ফাইবারে গেলাম, আপওয়ার্কে গেলাম, ফ্রিল্যান্সারে গেলাম, এখন যে দেখছি যখন পাইথন ডেভেলপার লিখে সার্চ করলাম, হিউজ প্রোফাইল আসছে, হাজার হাজার প্রোফাইল। আমি যদি একটা প্রোফাইলে 5 মিনিট করে সময় দিই প্রোফাইলকে ভিজিট করার জন্য, তাহলে 1000 প্রোফাইলের জন্য 5000 মিনিট লাগছে। 5000 মিনিটে কত হচ্ছে বলেন, যে 5000 মিনিট 5000 ভাগ 60, 83 ঘন্টা, 83 আওয়ার্স। 24 দিয়ে ভাগ দিই আমি, 3 দিন, মানে আমার 7 দিনের প্রজেক্টে 3 দিন নষ্ট করলাম আমি জাস্ট আমার ডেভেলপার খোঁজার জন্য। ঠিক আছে, 3 দিন আমি নষ্ট করে ফেলছি জাস্ট ডেভেলপার খোঁজার জন্য, আর বাকি থাকে 4 দিন আর প্রজেক্ট কমপ্লিট করতে হবে। এখন আবার ডেভেলপার সাথে কথা বলো, তাকে 2 দিন সময় দাও প্রজেক্ট বোঝার জন্য, দিলাম 3 থেকে 2, 5 দিন শেষ, 7 দিনের বাকি 2 দিন, আর প্রজেক্ট কি কমপ্লিট করা সম্ভব? এই যে বিষয়গুলো ঘটতেছে, যার কারণে এখন ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে ক্লায়েন্টের পরিমাণ কমতেছে বাট ডেভেলপারের পরিমাণ বাড়তেছে। তাহলে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি বা কিভাবে আমরা এই সলিউশনটা নিয়ে আসতে পারি? বর্তমানে ম্যাক্সিমাম হায়ারিং গুলো হচ্ছে রিমোট জব প্লেস থেকে। রিমোট জব প্লেস গুলো থেকে ম্যাক্সিমাম টেম্পোরারি ওয়ার্কার হায়ার করা হচ্ছে বা পার্মানেন্ট ওয়ার্কার হায়ার করা হচ্ছে, যাদের এক্সপিরিয়েন্স বেশি, যাদের কোয়ালিফিকেশন অনেক ভালো, যাদের এডুকেশন লেভেল অনেক হাই, তারা ম্যাক্সিমাম পার্মানেন্ট জব পেয়ে যাচ্ছেন। বাট যাদের দেখা যাচ্ছে যে এডুকেশনটা মিসম্যাচ হচ্ছে, তারা কিন্তু বাট তাদের ওয়ার্কিং অ্যাবিলিটি ভালো, তাদের প্রজেক্ট করার ক্ষমতা ভালো, তাদের প্রোফাইল অনেক স্ট্রং, তারা ইজিলি একটা টেম্পোরারি কোম্পানিতে, মানে একটা কোম্পানিতে টেম্পোরারি জব পাচ্ছেন। লাইভ আপনাকে যেটা দেখাই, হ্যাঁ, তো টেক টিমকে অনুরোধ করবো তাদের স্ক্রিনটা অফ করার জন্য। তো আমি সরাসরি আমার স্ক্রিনটা শেয়ার করি, আমি ইন্টার স্ক্রিন শেয়ার করি। তো একজনের জানাবেন যে আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি জাস্ট একটা মিডিয়াতে আসি। এটা হচ্ছে একটা রিমোট জবের সাইট, ঠিক আছে, এখান থেকে রিমোট জবের জন্য অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে। তো আমি সবকিছু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, আমি জাস্ট এটু যেটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার অল, আপডেট, ক্লিয়ার অল, আপডেট। সো একটু কাজ করতাম যার কারণে আর কি এটা এখানে আসছে। তো আমি লিখে সার্চ করি যে পাইথন ডেভেলপার, পাইথন ডেভেলপার, ওকে। আর কি কাজ করবো আমরা, অন সাইট না রিমোট জব? আমরা রিমোট জব করব, ওকে, রিমোট জব নেই, সার্চ ফর দ্য রিমোট জব। ওকে, আমরা রিমোট জব সার্চ করেছি। এখন দেখেন এখানে জব কতগুলো আছে, আপনি স্ক্রল করতে যে হাঁপিয়ে যাবেন কিন্তু আপনার জব শেষ হবে না। ইভেন যদি আমরা স্যালারি হিসাব করি, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমটিএস, এখানে জব টাইপ হচ্ছে ফুল টাইম জব,
পার্মানেন্ট জব। স্ক্রিন তো মুভ করছে না, স্ক্রিন সম্ভবত হ্যাং হয়ে আছে। দেখা যাচ্ছে। দেখা বাকিদের কি ইস্যু হচ্ছে? বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আরিয়ান নামে একজন আছেন, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে বাট মুভ হচ্ছে না। বাকিদের কি সমস্যা? বাকিদের কি সেম সমস্যা ফেস করছেন বাকিরা? কারণ আমি যতটুকু এখান থেকে সেকেন্ড না স্যার, ডিসপ্লে দেখছি। না স্যার, ওদের মনে হয় নেটের সমস্যা। তাহলে আপনার যা সমস্যা তা আপনার না নেটের ক্লিয়ার ইস্যু হতে পারে। দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার যাদের সমস্যা হচ্ছে তারা হয়তো নেটের সমস্যা হচ্ছে, নেটটা একটু রিকানেক্ট করার চেষ্টা করেন অথবা একটু শোনেন। ঠিক আছে, এখানে যদি স্ক্রিনে যদি না দেখতে পারলে একটু কথা বলে শুনেন। সেটা হচ্ছে যে আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এমটিএস সেলস ফোর্স নামে একটা কোম্পানিতে তারা জবের জন্য পোস্টিং করেছে। এখানে তারা দেখাচ্ছে যে তারা পে করবে 1,37,259 to $1,72,800 পার ইয়ার। ওকে, মানে $1,37,259 পার ইয়ার। আমি এটাকে ডিভাইড করি। ঠিক আছে, 1,37,259 divided by 12, so the amount will be $11,438 per month. এটা হচ্ছে একটা অ্যামাউন্ট। ওকে, এটা একটা অ্যামাউন্ট। তো একটা ফ্রিল্যান্সিং এর আমাকে যারা ফ্রিল্যান্সিং এ যারা এখানে যারা আছেন, যারা ফ্রিল্যান্সিং ধারণা রাখেন, একজনটি বলবেন একটা ফ্রিল্যান্সিং প্রজেক্টে সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়? বাংলাদেশের ওয়ার্কাররা কত টাকা পান একটা প্রজেক্টে? যে কোনো একজন। ওকে, যদি আমি আমার সাইড থেকে বলি, সর্বোচ্চ দেখা যায় যে একটা প্রজেক্টে তারা পাচ্ছেন 5,000 ম্যাক্সিমাম। বাংলা এখন পর্যন্ত বাংলাদেশের তারা পান 5,000। বা তাদের প্রজেক্ট সেল করেন সেক্ষেত্রে প্রজেক্ট আলাদা ব্যাপার। বাট ক্লায়েন্ট হয়ে কাজ করলে তখন তারা হচ্ছে 5,000। আমি এখন পর্যন্ত তাদেরকে দেখেছি, তারা বলেছে ভাই ম্যাক্সিমাম আমরা 5,000 পাই। ওকে, 5,000 পাওয়ার জন্য তোমার সময় কতক্ষণ দেওয়া লাগে? ভাইয়া 5,000 একটা প্রজেক্ট করার জন্য আমাকে দেখা যাচ্ছে 1.5 থেকে 2 মাস সময় দিতে হবে প্রজেক্ট কমপ্লিট করার জন্য। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর অবস্থা, আর হচ্ছে ডেভেলপ, আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিমোট জবের অবস্থা। ওকে, এবার আপনাকে একটু অ্যাটলিস্ট কম্পেয়ার করতে হবে, সেটা হচ্ছে আপনি কোন সাইডে যাবেন। এখন ফ্রিল্যান্সিং এ যারা যাচ্ছে ম্যাক্সিমামই ড্রপ করে ফল আউট করছে। এটার কারণ কি? কারণ যে বললাম যে কাজ জানে না সেও ফ্রিল্যান্সার, যে কাজ জানে সেও ফ্রিল্যান্সার। বা রিমোট জবের ক্ষেত্রে কি হয়, যে কাজ জানে সে একমাত্র জব এমপ্লয়, সেই একমাত্র এমপ্লয়। তো ডিসিশন এখন আপনার যে আপনি কিভাবে কাজ করতে চান। অবভিয়াসলি এখন অনেকে প্রশ্ন থাকতে পারে অনেকের কাছে যে ভাইয়া আপনি কি হচ্ছে তাহলে কি আপনি আমাদেরকে ফ্রিল্যান্সিং নিয়ে গাইডলাইন্স দেওয়া হয় কি হয় না? সো অবভিয়াসলি হ্যাঁ, অবশ্যই দেওয়া হয়। ফ্রিল্যান্সিং নিয়ে গাইডলাইন্স অবশ্যই আমরা দিয়ে থাকি। এর জন্য আলাদা টিম থাকে যারা কিনা আপনাদেরকে ফ্রিল্যান্সিং নিয়ে গাইডলাইন্স দিয়ে থাকেন। হ্যাঁ, বাট এর পাশাপাশি এটা জানতে হবে আমাদেরকে যে আসলে আমরা কি কাজ পাচ্ছি। এখন আমাদের এখানে ফোকাসিং কিছু পয়েন্ট থাকে। সো স্ক্রিনটা আমি বিটেক টিম, আপনি স্ক্রিন হ্যাঁ আসছে। তো আমাদের এখানে কিছু ল্যাকিং থাকে, সেটা হচ্ছে আমরা বুঝতে চাই না যে আসলে কোন সেক্টরে আগাবো। ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আপনি, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে মিনিমাম 1.5 বছর টাইম আপনাকে সেখানে সময় ওয়েস্ট করতে হবে। আপনাকে এক কথায় পুরোপুরি ওয়েস্ট করতে হবে। এই 1.5 বছর আপনি কোনো কাজ পাবেন না, কোনো পেনশন নাই। ঠিক আছে, এরপরে আপনি 1.5 বছর পরে কাজ পাওয়া শুরু করবেন $2 থেকে। আপনার সর্বোচ্চ 1.5 বছর পরে সর্বোচ্চ হয়তো বা আপনি $10 একটা প্রজেক্ট পাবেন অ্যাজ এ ফ্রেশার। অর্থাৎ আপনি লাইফ থেকে 2 বছর সময় জাস্ট অযথা নষ্ট করেন, আপনার মধ্যে কোনো প্রজেক্ট করেননি, কোনো এক্সপিরিয়েন্স আপনার নাই। সো এখানটাতে আমরা কভার করি কিভাবে, যে আমরা আমাদের যারা স্টুডেন্ট থাকে তাদেরকে আমরা গাইডলাইন্স দিয়ে থাকি কোর্স কমপ্লিট করার পরে ইন্টার্নশিপ। ইভেন যারা ইন্টার্নশিপ কমপ্লিট করে তাদের পরে তারা আচ্ছা আমাদের এখানে টেম্পোরারি এমপ্লয় হিসেবে জবের অফার পান, এবং টেম্পোরারি এমপ্লয় থেকে যদি কারো পারফরমেন্স ভালো থাকে তাহলে তিনি পার্মানেন্টে চলে আসেন। সো পুরোপুরি থিওরিটা হচ্ছে এরকম
যে আপনাকে আগে নিজেকে ডেভেলপ করতে হবে, অ্যান্ড ডেভেলপ কিভাবে করছেন এটা ডিপেন্ড করে আপনার উপরে, যে কিভাবে আপনি নিজেকে ডেভেলপ করতেছেন, আলটিমেটলি আপনার গোলটা কোথায় সেট করতেছেন। ঠিক আছে, এই পুরোটার উপর ডিপেন্ড করে আপনার ক্যারিয়ারটা প্ল্যানিং চলছে। তো এই পুরো বিষয়টা হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যান, যেটা কিনা আপনাদেরকে আজকে সেমিনারে বলা হয়েছিল যে আপনাদের ক্যারিয়ার প্ল্যানিং দেখানো হবে, তারপরে পাইথন বেসড ক্যারিয়ার দেখানো হবে। তো পাইথন বেসড ক্যারিয়ারটা আপনাকে দেখাবেন সাদাত মাহমুদ, যিনি হ্যাক্সিজেন কর্পোরেশনের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এরপরে কিন্তু থাকবে হচ্ছে আপনার ফ্রি ক্লাস যেটা বলা হয়েছে, ঠিক আছে, এবং ফ্রি ক্লাসটা নেবেন সরাসরি আমাদের কোর ইনস্ট্রাক্টর এবং কম্পিটিটিভ প্রোগ্রামার জাবির আবু বকর। তিনি সরাসরি কোর ইনস্ট্রাকশন নিয়ে আপনাদের কাজ করে দেখাবেন, কিভাবে ক্লাসগুলো করা হয় আপনারা যাচাই করে দেখবেন যে ক্লাস কিভাবে করা, আমরা ক্লাস কিভাবে প্রোভাইড করছি। এবং শুধু যাচাই না, আপনারা এখান থেকে কোর্স, আপনারা এই ক্লাসের পরে কোর্সে আসেন আর না আসেন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই ক্লাসটাকে অন্তত পক্ষে এইটুকু আইডিয়া আপনারা নিয়ে যাবেন যে পাইথনটা আপনি কিভাবে শিখতেছেন। ঠিক আছে, আর শেষ পর্যন্ত আপনার সেমিনার শেষ করেন, এই সেমিনার শেষে আপনাদের সবার জন্য একটা গিফট থাকবে, যারা যারা অ্যাটেন্ড করেছেন সবার জন্য একটা গিফট থাকবে। ধন্যবাদ। তো এর পরবর্তীতে আপনাদেরকে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে একটু just কথা বলবেন সাদাত মাহমুদ। তো তিনি আসলে তার সাথে কথা বলেন, উনি এখনই জয়েন করছেন। তো আমি লিভ নিচ্ছি এই মুহূর্তে। আপনাদের সাথে ক্লাস শেষে কোশ্চেন অ্যান্সার সেকশনে আপনার সাথে দেখা হবে। সেখানে আমি সরাসরি আপনাদের কোশ্চেন নেব, যে আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, কোনো বিষয়ে যদি গাইডলাইন থাকে, সেটা আপনার সাথে ফ্রি একটা কনসালটেশন সেশন হবে আপনার সাথে, যেখানে আপনার সরাসরি ফ্রি একটা কনসালটেশন পাবেন যে কিভাবে আপনার নিজের ক্যারিয়ারটা শুরু করবেন। তো সেমিনার শেষ করেন, আমি আপনার সাথে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আম, শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সাদাত মাহমুদ, আমি হ্যাক্সিজেন কর্পোরেশনের সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি। আর আজকে আমি আপনাদের সেশন নেব পাইথনের ডেভেলপমেন্ট ক্যারিয়ারের উপরে, যে আপনারা ডেভেলপমেন্ট ফেজটা কিভাবে করতে পারেন, কিভাবে কমপ্লিট করতে পারেন। এর আগে রাফি নিশ্চয় আপনাদের সাথে আলোচনা করেছে পাইথনের ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে। সো আমি ক্যারিয়ার প্ল্যানিং এর দিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট ডেভেলপমেন্ট, যে বিষয়গুলো আপনাদের জানতে হবে ডেভেলপমেন্টের, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এর আগে আমি জাস্ট একটু ছোট করে জানতে চাই, যেহেতু আপনাদের সাথে প্রথম কানেক্ট হচ্ছি, আপনারা কোন ইউনিভার্সিটি বা কোথা থেকে পড়ছেন, কোন এরিয়া আছেন, যদি একটু পরিচয়টা আপনারা দিতেন তাহলে হয়তো বা কানেক্ট করতে পারতাম খুব ভালোভাবে। একটু কমেন্ট করুন, জাস্ট কমেন্ট, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনারা কোন জেলা বিভাগ যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু জানান। একজন লিখছেন এইচএসসি, দেখতে পাচ্ছি আমি। ওকে, বাড্ডা। হানিফ কমেন্ট করেছেন এইচএসসি বাড্ডা। দেন আর কেউ? আচ্ছা, ঠিক আছে, আমরা ওয়েট করবো না। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। সেটা হইতেছে
আমি দুইটা জিনিস আপনাদের সাথে প্রথমে কথা বলতে চাই আপনাদের এই জিনিসগুলো আলোচনা করার আগে। সেটা হইতেছে যে পাইথনের যে ডেভেলপমেন্ট যে ফেজটা আছে এটা অনেক অনেক বেশি ভার্সেটাইল। ওকে, দিনাজপুর থেকে নাইম ইসলাম। নাইম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারপরে পাইথনের যে ভার্সেটাইল এনভায়রনমেন্ট এটার বিস্তৃতি এতটা ব্যাপক যে ডেভেলপমেন্টের যে ফেজগুলো রয়েছে, ডেভেলপমেন্টের যে স্পেসিফিক ফেজগুলো রয়েছে, এই 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 স্পেসিফিক ফেজগুলো জন্য আলাদা আলাদা ফিল্ড আছে। যেমন আপনাকে বলি, যেমন আমি যদি আপনাকে বলি পাইথনের ডেভেলপমেন্ট ফিল্ড, সাধারণত ডেভেলপমেন্ট ফিল্ড যদি পাইথনের কথা আমরা চিন্তা করি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে আপনারা ডেভেলপার হিসেবে সবার আগে যেই ক্যারিয়ার পাথটা চুজ করতে পারেন সেটা হইতেছে ওয়েব ডেভেলপমেন্ট এর ব্যাকএন্ডটা। ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ড জ্যাঙ্গো দিয়ে আপনারা করতে পারেন। আবার আমাদের এআই রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপক চর্চা হচ্ছে, ডেটা সায়েন্স, প্রত্যেকটা ফিল্ডে আমাদের পাইথনের ব্যাপক ব্যবহার হচ্ছে। কারণ পাইথন ওয়ান কাইন্ড অফ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা বোঝা অনেক সহজ। আমি আর বলতে যাচ্ছি না পাইথনের বিষয়ে, আমি জাস্ট ডেভেলপমেন্ট ফেজে চলে যাচ্ছি। সো আমি ছোট করে বলছি, আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো: ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পাইথন দিয়ে, বা পাইথনের ভূমিকা কি এসব ডেভেলপমেন্টে। তো আপনাদের সবার আগে বুঝতে হবে একটা জিনিস, আপনারা যখন প্রোগ্রামিং ওয়ার্ল্ডে যখন এন্টার করেন তখন আপনাদের অনেকের মধ্যে ধারণা থাকে যে ভাই কোন ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমি আপনাদের একদম সরাসরি এবং ফ্র্যাঙ্কলি বলছি যে কোন ল্যাঙ্গুয়েজ শিখবো, প্রাইমারিলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ধরে চলুন যেটাকে একেবারে রপ্ত করতে পারবেন। এরপরে আপনার লাইফটা ভার্সেটাইল হয়ে যাবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাথে আপনার পরিচিত থাকতে হবে। যেমন একটা ওয়েবসাইট যেমন HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে চলে, সাথে আরো কিছু আছে, ঠিক তেমনই আপনি যখনই ডেভেলপমেন্ট ফেজে যাবেন শুধু একটা জিনিসের উপর একদম নির্ভর করতে পারবেন, বিষয়টা এমন নয়। ছোটখাটো অনেক জিনিস লাগে এর সাথে। সো ওইসব বিষয়গুলো আমরা ইনডেপথ না শিখলেও ওটার সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে ওগুলো আমরা শিখে ফেলি আর কি। সো ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচাইতে বেশি ব্যবহৃত হয় জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক। আপনি যদি কোনো লাইট ওয়েট কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তাহলে আপনার ফ্লাস্ক ইউজ করতে হবে। যদি কোনো ভারী বা ভার্সেটাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই জ্যাঙ্গো ইউজ করতে হবে, জ্যাঙ্গোর বিকল্প নেই। কেন জ্যাঙ্গো ইউজ করতে হবে? আপনি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যাকএন্ড করতে পারেন, তবে জ্যাঙ্গো ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ব্যাকএন্ড এই মুহূর্তে ইন ইন্টার ওয়ার্ল্ড। জ্যাঙ্গো এতটা পাওয়ারফুল, এটা দিয়ে অনেক 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 অ্যাপ্লিকেশন এখন ডেভেলপ করা হইতেছে। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে জ্যাঙ্গোর ভার্সেটাইল যে বিষয়টা, এটা অনেক ফ্লেক্সিবল। এটা অনেক ডেটাবেজের সাথে সহজে কানেক্ট হয়, যেমন মঙ্গোডিবি, নোড.জেএস, পোস্টগ্রেস এসকিউএল থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে ডেটাবেস গুলো আছে সবগুলোর সাথে খুব সহজে কানেক্ট হয়। এই কারণে আমরা মূলত জ্যাঙ্গোকে প্রেফার করি। আচ্ছা, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা যদি আমি বলি, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যদি ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করেন বা যে কোনো ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রে আপনার এইখানেও আমরা ব্যবহার করতে পারি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের রেস্ট এপিআইটা। সো সব ক্ষেত্রেই দেখবেন যে পাইথনের একটা প্রাধান্য রয়েছে, কারণ পাইথন সব ফ্রেমওয়ার্কের সাথে খুব ইজিলি কানেক্ট হইতে পারে। আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ক্রস প্ল্যাটফর্ম তো রয়েছেই, পাশাপাশি পাইথনের নিজস্ব GUI টুলকিট বলা হয়, এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টুলকিট রয়েছে পাইথনের। এটা টিঙ্কার নামে পরিচিত। আপনারা যদি সার্চ দেন তাহলে টিঙ্কারকে খুঁজে পাবেন, গুগলে যদি সার্চ দিয়ে দেখে থাকেন যে টিঙ্কার কি তাহলে দেখতে পাবেন আসলে টিঙ্কার কি। তো এখন ডেভেলপমেন্ট ফেজে আপনারা যদি চুজ করতে চান যে আমি ডেভেলপমেন্টের সাথে যাব, তাহলে আপনাদের চুজ করতে হবে যে আসলে ডেভেলপমেন্টের কোন পোর্শনটা আমি চুজ করব। সেক্ষেত্রে হতে পারে একদম পিওর ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অথবা ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্ট। আমি যদি রেকমেন্ড করি তাহলে আমি রেকমেন্ড করব সবার আগে ওয়েব ডেভেলপমেন্ট এবং মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট।
ডেস্কটপে আমরা সরাসরি যাবো না, কারণ ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলো বেশিরভাগ কমপ্লেক্স হয়। আর মানুষ সাধারণত ওয়েব এবং অ্যাপস এর সাথে ইন্টারাক্ট করে বেশি অভ্যস্ত। একটা মিনিট ভাই, না দুঃখিত, ইন্টারাপশনের জন্য দুঃখিত। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি আপনাদের সাথে, তো আপনাদের কারো ইন্টারাকশন পাচ্ছি না। আসলে হয়ে যায় কি, যখন আমরা কোনো সেমিনারে অ্যাটেন্ড করি বা কোনো ইয়েতে অ্যাটেন্ড করি, আমি নিজে অ্যাটেন্ড করেছি আমার ইউনিভার্সিটিতে, প্লাস আমার যে ওয়ার্কশপ গুলো হয়, আসলে আমি হেক্সিজেনের সাথে যুক্ত আছি, প্লাস আমি এমবেডেড সিস্টেম রিসার্চ সেন্টারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। সো ওইখানে আমাকেও ওইখানে অনেক কিছু ইয়ে করতে হয়, প্ল্যান করতে হয়, সেমিনার করতে হয়। সো ওইখানেও আমি নিয়মিত বক্তব্য দিই। তো বিষয়টা হইতেছে একঘেয়েমি হয়ে যায়, অনেক বোরিং লাগে। সো আমি আশা করবো আপনারা যদি আমার সাথে একটু ইন্টারাক্ট করেন, আমার একটু পজিটিভ ফিলিং আসবে। তাছাড়া মনে করবো যে আসলে আপনারা কেউ শুনতেছেন না, জাস্ট মাইকটা অফ করে রেখে দিচ্ছেন, যা বলে বলুক শুনতেছেন। সো এই জন্য আমি বলবো যে একটু রেসপন্স করেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি আপনাদেরকে একটু সুযোগ দিচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক। যে আমি একটা একজন ওকে, এমডি শফিকুল বলুন। আরিফ হাসান আপনার কাছে পরে আসে, শফিকুল আগে বলুন। হ্যাঁ, যে আমি বলছি যে আমি এইচএসসি পাস, হ্যাঁ, হ্যাঁ, কমার্স গ্রুপ থেকে এইচএসসি পাস করছি। আমার পড়ালেখা অনেক আগে মানে সমাপ্ত হয়ে গেছে। তো আমি এতটুকুন দিয়ে আমি পাইথন শিখতে পারবো কিনা এবং শিখে ক্যারিয়ার করতে পারবো কিনা, সম্ভব পসিবল কিনা? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ শফিকুল এই প্রশ্নটি করার জন্য। আচ্ছা, আমি আপনার প্রশ্নটির জবাব দেওয়ার পরেই হানিফ অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, আপনার কথাটা আমি শুনছি। আচ্ছা, আমি আপনার অ্যান্সারটাকে দিয়ে নিই। আপনি যে ব্যাকগ্রাউন্ড বললেন, আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড। জি। ওকে, আমি আপনাকে বলি, আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড হন বা সায়েন্সের যে কোনো ব্যাকগ্রাউন্ড হন বা যেখান থেকে আসুন না কেন, আপনি যদি পাইথনে ক্যারিয়ার করতে চান, এখানে আপনার জন্য কোনো বাধা নেই। আপনি চাইলে আপনি করতে পারবেন। আপনার শুধু প্রয়োজন ধৈর্য আর একটু সাথে লেগে থাকা, দ্যাটস অল। আর আপনাকে প্রচুর সময় দিতে হবে, এর চেয়ে বেশি কিছু নয়। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রোগ্রামিং খুব ইজি। যদি প্র্যাকটিস করতে থাকেন অভ্যস্ত হয়ে যাবেন। আশা করি আপনার অ্যান্সারটা পেয়েছেন। হ্যাঁ, এরপর ধন্যবাদ। হানিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সাদত ভাইয়ের কাছে একটা ছোট করে প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে মনে করেন যে আমি HTML CSS বুটস্ট্র্যাপ টুকটাক পারি, মানে একটা ওয়েবসাইট স্কেচ লেভেল থেকে দাঁড় করাতে পারি, আচ্ছা, জাভাস্ক্রিপ্ট পারি না, ঠিক ওকে, আছে। এখন আমি পাইথনটা আসলে শিখতে চাচ্ছি, যে ভবিষ্যৎ মনে করেন এআই নিয়ে আসবে, ঠিক আছে, এআই এর উপরে থাকবে। আচ্ছা, তো মনে করেন 10 বছর পরে আমি কি চ্যাট জিপিটি, জেমিনি বা এদের মতো কোনো এআই নিয়ে কাজ করতে পারবো কিনা, পুরো না বানাতে পারি বাট এদের নিয়ে কাজ করতে পারবো কিনা, আমি 10 বছর যদি লেগে থাকি, 10-15 বছর তাদেরকে পারবো কিনা, এটুকু জানার জন্য। আচ্ছা, আপনার কোশ্চেনটা আমি শর্ট করে অ্যান্সার দিতেছি। আমি আপনাকে বলি, আচ্ছা, বিষয়টা হইতেছে আপনি যে আশঙ্কাটা করতেছেন সেটা হইতেছে আমাদের সমস্যাটা হইতেছে আমরা কোনো একটা জিনিসের সাথে স্ট্রিক্ট ভাবে লেগে থাকতে চাই, আমাদের লাইফটা ভার্সেটাইল করতে চাই না। আপনি এইচটিএমএল যেমন শিখছেন, এইচটিএমএল ছাড়া যেমন এইচটিএমএল দিয়ে শুধু যেমন ওয়েবসাইট তৈরি করা যায় না, ঠিক তেমনি শুধু পাইথন দিয়েও আপনার সমস্ত কিছু হয়ে যায় এমনটা না, সবকিছু ভার্সেটাইল। আপনার এইচটিএমএল সিএসএস এর সাথে আপনার যে জাভাস্ক্রিপ্টের কথা বলেন, এখন আপনার জানতে হবে জাভাস্ক্রিপ্টটা করে কি। জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটকে ডাইনামিক করে। আপনার যদি স্ট্যাটিক ওয়েবসাইট থাকে জাভাস্ক্রিপ্টের কোনো দরকার নেই। যদি ডাইনামিক করতে চান, ডাইনামিক কি, আপনি কার্সার নিয়ে গেছেন, বাটনের কালার চেঞ্জ হয়ে গেল, আপনি উপরে বাটনে ক্লিক করতেছেন,
ওইখানে কালার চেঞ্জ হয়ে গেল বা একটা সুন্দর অ্যানিমেশন দেখালো, এই জিনিসটা টোটালটা করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। প্রথম প্রশ্নের অ্যান্সার। সেকেন্ড প্রশ্নের অ্যান্সার হচ্ছে আপনি যেটা বলতেছেন যে পাইথন নিয়ে আমি কাজ করতেছি, পাইথনের ব্যাকএন্ড শিখে কাজ করতেছি, পরবর্তীতে এআই নিয়ে কাজ করতে পারবো কিনা। পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, আর ওয়েব ডেভেলপমেন্টের যে ব্যাকএন্ডটা বলতেছি এটা একটা ফিল্ড। আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি বিভিন্ন ফিল্ডে যাইতে পারেন। আপনি ওই ল্যাঙ্গুয়েজ যদি জানেন, অলরেডি যদি পাইথন জেনে থাকেন, আপনি যে কোনো ফিল্ডে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি এআই এও যেতে পারবেন, আপনি ব্যাকএন্ডেও যেতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টও শেখাবো, যতটুকু প্রয়োজন শেখাবো আমরা। সো এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। দেন এনিওয়ান? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আর কারো কোনো কোশ্চেন নেই। তো এই মুহূর্তে তাকে আমন্ত্রণ জানাবো না চলে যাবো। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সাথে সময় কাটাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আমি জাবির বিন আবু বকর, আমাদের সিনিয়র পাইথন ডেভেলপারকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি আপনাদের সাথে একটু কথা বলবেন, আপনাদেরকে ওনার ইয়েগুলো বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমি জাবির বিন আবু বকর। আমি আজকে আপনাদের এই সেমিনারের একটা পার্ট ছিল যে একটা ফ্রি ক্লাস। মূলত আমি হচ্ছি আপনাদেরকে মানে পাইথনের আপ টু ডিপ বেসিক টু অ্যাডভান্স আমি দেখাবো। এই জন্য আজকে যেহেতু ফ্রি একটা ক্লাস নেওয়ার কথা ছিল, তো এই ক্লাসের সামান্য আমাদের ক্লাসগুলো আসলে কিভাবে হয় তার সামান্য একটা ডেমো এখানে দেখানো ট্রাই করতেছি। তো এই ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে আর কি। মানে এই পার্টটা আপনাদের এতক্ষণ আপনারা বোর হয়েছেন কিনা জানি না। অনেক থিওরিটিক্যাল অনেক আলোচনা হয়েছে, বাট এগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। মেইনলি গাইডলাইন তো আপনার জানা লাগবে, তাই না? যে পাইথন শিখে আপনি কি করবেন, আপনার ফিউচারটা কি, তারপরে হচ্ছে এটা কিভাবে শিখবেন, এটা সিকিউর কিনা, এইগুলো আপনি এতক্ষণ শুনছেন অনেক কথা, মানে থিওরিটিক্যাল অনেক কথা শুনছেন। বাট এখন যেটা হবে আপনাদের মানে সামনে, এখন যেটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছে এটা অনেক ইন্টারেস্টিং। পাইথন আরেকটা কথা একটু বলি যে এখানে একটা কথা হচ্ছিল যে পাইথন হয়তো বা অনেক কঠিন, অনেক টাইম লাগতে পারে, ঠিক আছে, অনেক সময়ের ব্যাপার। তো এইখানে আসলে পাইথনটা আমরা রিসার্চ করে এত ছোট করে নিয়ে আসছি, এদের মানে সিলেবাসটা এত ছোট করে নিয়ে আসছি যে এটা মানে আপনাদের আয়ত্ত করতে অনেক এনজয়ের সাথে এটা আয়ত্ত করতে পারবেন। আর আপনার মনেই হবে না যে আপনার কোনো কি যে আপনার বোর হচ্ছেন বা পড়তে ভালো লাগে না। কিছু কিছু টপিক আছে আমাদের পড়তে ভালোই লাগে না, তারপরে বোর হন, পড়তে ইচ্ছা করে না। কিন্তু আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতেছি, আমরা যেভাবে আপনাদেরকে ভিজুয়ালাইজ করাচ্ছি যে কিভাবে কাজ করতেছে, ল্যাঙ্গুয়েজটি কিভাবে কাজ করতেছে, এটা যখন আপনি জানতে পারবেন তখন আপনার কাছে আসলে এটা অনেক ইন্টারেস্টিং, অনেক মজার হবে। এতক্ষণ আপনারা থিওরিটিক্যাল কথা শুনছেন, থিওরি আসলে কারোরই ভালো লাগে না, কিন্তু এখন আমি আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে পাইথন এত ইজি কিভাবে আর কি, এত সুন্দর। মানে এটা আর কি যে কোনো সেক্টরের মানুষই করতে পারে। যেমন হচ্ছে আপনি যদি বাংলা ব্যাকগ্রাউন্ডেরও হন, বাংলা ইংলিশ নিয়ে পড়ালেখা করতেছেন, সায়েন্সের আশপাশেও নাই, তারপরেও আপনার জন্য এটা শেখা জাস্ট 3-4 মাসের জন্য, 3-4 মাসের ব্যাপার। 3-4 মাস পরে আপনি আপনি এটাতে এক্সপার্ট। তো আমি আর কথা না বলে আমি শুরু করতে যাচ্ছি। সেক্টরের মানুষই আমি প্রেজেন্ট করলে মনে হয় ভালো হয় স্লাইডটা। তো আমি নেক্সট স্লাইডে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। আচ্ছা, তো এখানে আমরা পাইথনের শর্ট কিছু একটা স্লাইড দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ পাইথন। একটা সেকেন্ড।
আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করি। আমার স্ক্রিন শেয়ার করে আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন যদি দেখা যায় তাহলে আপনি একটু হ্যান্ড রেজ করেন, তাহলে আমি বুঝতে পারবো যে স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আপনার ঠিক ফেস আছে। দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না? না? আহ, আচ্ছা, এখন কি দেখা যায়? জি না। এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা সেকেন্ড। এখন দেখা যায়? জি। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা জিনিস বলবেন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা? স্লাইড দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা এখানে পাইথন সম্পর্কে কিছু জানবো, যে হোয়াট ইজ পাইথন। আমরা এতক্ষণ থিওরি আলোচনা করছি যে পাইথনের ফিল্ডটা কোথায়, যে পাইথন দিয়ে কি কাজ করে। আর আমরা এখন আর ফিল্ডটা মানে পুরো পাইথনের ভিতরে ঢুকতেছি যে পাইথনটা কি আসলে। তো পাইথন এখানে কিছু ছোটখাটো জিনিস লেখা আছে, যে পাইথন সিম্পল এন্ড ইজি, আপনি ইজিলি এটা মানে শিখতে পারবেন। তারপরে এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে এটা ওপেন এন্ড ফ্রি এন্ড ওপেন সোর্স, মানে হচ্ছে আপনি এর সবকিছু রিসোর্স আপনি অনলাইনে অ্যাভেলেবেল আছে। যে কোনো কিছু আপনি চাইলে, যে আপনি কোনো একটা কিছু ডেভেলপ করতেছেন, আপনার কোনো একটা টুল লাগবে, এটা আপনি অনলাইনে ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এর ক্রিয়েটরের নাম লেখা আছে। তারপরে এটি ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমে এটি রান করতে পারবেন, যেমন লিনাক্স, উইন্ডোজ, ম্যাক। তার মানে বোঝানো যাচ্ছে যে আপনি এভরি প্লেসে আপনি এটাকে রান করতে পারবেন। তো এটাই আর কি বেসিক্যালি পাইথন। আমরা এখানে কোনো থিওরি আলোচনা করতেছি না, সিম্পল ভাবে বোঝার জন্য। আর এখানে কোনো আপনাদের হচ্ছে রিটেন এক্সাম হবে না, যে আপনাকে হচ্ছে এক্সামের পরে মার্কিং করা হবে, এরকম না। এখানে মূলত আপনাদেরকে ডেভেলপার বানানো হচ্ছে, ডেভেলপমেন্ট শেখানো হচ্ছে। এই জন্য আমরা কোর জিনিসগুলো দেখবো, প্র্যাকটিস করবো, প্র্যাকটিক্যাল ওয়ার্ক। এখানে কোনো থিওরি কিচ্ছু নাই, প্র্যাকটিক্যাল ওয়ার্ক জাস্ট আর কি। তো আমরা তার আগে এবার এই জিনিসটা একটু বুঝি, যে পাইথনটা কি আসলে। আমি একটু জাস্ট আপনাদের সাথে কথা বলি যে পাইথনটা কি, এটা একটু বোঝার জন্য। যে পাইথন আমরা কি শিখতেছি মূলত, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হলো ভাষা, তাই না? তো ভাষা কি জন্য ইউজ করি? মনের ভাব প্রকাশ করার জন্য। যে আপনি আমার সামনে আছেন, আপনার সাথে আমি একটু কথা বলতে যাচ্ছি, ঠিক আছে? মানে আমি আপনাকে কিছু একটা বলতে যাচ্ছি, যে আমার কথা শুনে আপনি বুঝবেন, তারপরে আমি যে কথাটা আপনাকে বলতেছি তার একটা অ্যান্সার আপনি করবেন। আপনার কাছে যদি কিছু জানতে চাই, আমি কথার কথা আপনার কাছে যদি কিছু জানতে চাই, তাহলে আপনার যে ভাষাটা জানেন, ওই ভাষায় আমি আপনার সাথে কথা বলবো, না হলে তো আপনি বুঝবেন না, তাই না? তারপরে আমি আপনাকে যদি কোনো কিছু করাইতে চাই, যে কোনো একটা কিছু আপনাকে দিয়ে আমি করাবো, তো তখন আপনাকে কমান্ড দিতে গেলে, আপনাকে বলতে গেলে যে আপনি এই কাজটা করেন, আমাকে ভাষার ইউজ করতে হবে। যে আপনি যে ভাষাটা জানেন, ওই ভাষায় আপনার সাথে কথা বলে আপনাকে দিয়ে কাজটা আমি করাবো, তাই না? ভাষার বেসিক্যালি ইউজ তো এটাই, তাই না? যে আমরা মনের ভাব প্রকাশ করে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করব। এখন কম্পিউটার হচ্ছে একটা, বলতে গেলে ফাঁকা বক্স, ঠিক আছে? কম্পিউটার আসলে নিজে কিছু করতে পারে না, কম্পিউটারকে দিয়ে কাজ করানো হয়। কম্পিউটার এজ এ লেবার হিসেবে কাজ করে আমাদের। লেবার বলতে, যে আপনি তাকে যেটা বলবেন সে এটা করে দিবে। আর সে যেটা করে দিবে, সে করে দেওয়ার অ্যাবিলিটিটা তার মধ্যে আছে, কারণ সেই প্রোগ্রামটাও তার মধ্যে আগে সেট করা আছে। ঠিক আছে? তো কম্পিউটারের সাথে আপনি যদি কমিউনিকেট করতে চান, কম্পিউটারের সাথে যদি আপনি কথা বলতে চান, তাহলে কম্পিউটারের ভাষা আপনাকে জানা লাগবে, রাইট? তো কম্পিউটারের ভাষা অনেকগুলো আছে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট, অনেক কিছু আছে। পাইথনের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, এগুলো মূলত পাইথনের ভাষা। তো এর মধ্যে আরেকটু ডিটেল আলোচনা আছে কিছু, তো ওদিকে যদি যাই আমার আজকের ক্লাসটা অনেক লেন্থি হয়ে যাবে, যেটা আপনাদের বোরিংনেস এর একটা কারণ হয়ে যাবে। তো আমি মানে অনেক বেশি ডিপে আলোচনা করতেছি না, ওভারভিউটা দিচ্ছি আসলে। তো তো ভাষা শিখতে আসছি আমরা এখানে। ফার্স্ট অফ অল আমরা কোর ল্যাঙ্গুয়েজটা শিখবো, তারপরে ল্যাঙ্গুয়েজকে অ্যাপ্লাই করে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, তারপরে এইচটিএমএল সিএসএস দিয়ে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এরপরে মূলত এই কোর্সটা করার পরে শুধু আপনি ডেভেলপার না, আপনি যে কোনো ফিল্ডে আপনি ইজিলি আর কি মুভ করতে পারেন। কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার পরে আপনি পাইথনে দিয়ে যা ইচ্ছা করতে চান, আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি আর কি মুভ করতে পারেন। কোনো আপনার জন্য খুব কঠিন কিছু হবে না এটা, মানে একটা শিখে গেলে আর কি। তো হচ্ছে আমরা একটা ভাষা শিখতেছি। তো দেখেন এখানে আরেকটা জিনিস একটু বলি, যে আপনি এখানে আমার নোটপ্যাডে আপনাদেরকে একটু বোঝাইতে হবে। কম্পিউটার আসলে ভাষা হলো ৩টা লেভেল আছে। কম্পিউটারের ভাষার ৩টা লেভেল আছে। একটা হচ্ছে হাই লেভেল,
হাই লেভেল, তারপরে মিড লেভেল, আরেকটা হলো লো লেভেল। 3টা লেভেল আছে। এখন পাইথন এই হাই লেভেলের মধ্যেই পড়ে, পাইথন। আর মিড লেভেলের পরে সি, সি প্লাস প্লাস, এখানে হচ্ছে সি শার্প আছে, আরো অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমি এগুলো না বলি, কিন্তু পাইথন হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে বলা হয়। আর মিড লেভেলের মধ্যে আছে সি প্লাস প্লাস, এগুলো সবই হলো ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেলের মধ্যে আছে 0 1 এগুলো হলো লো লেভেল। এগুলোকে বলা হয় মেশিন কোড। যেটা বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয় 0 আর 1 এ। ঠিক আছে, তো আপনারা যারা ওই যে আইসিটি পড়ছেন তারা জানেন যে বাইনারি কি। ঠিক আছে, এটা হয়তো আপনারা জেনে থাকতে পারেন যে বাইনারি কি। তো এটা নিয়ে আলোচনা না করি। তো কম্পিউটার মূলত এই লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই বুঝে, কম্পিউটার হাই লেভেল আর মিড লেভেল না। কিন্তু পাইথন তো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে কম্পিউটারটা বুঝতেছে কিভাবে? কম্পিউটার সত্যি কথা বলতে যে এই মেশিন কোড 0 1 ছাড়া কিছু বোঝে না। তো এখন আমরা যদি কম্পিউটারের সাথে 0 আর 1 দিয়ে কথা বলতে যাই, তাহলে কি আসলে আমাদের জন্য সেটা সহজ হবে? আমাদের জন্য অনেক কঠিন হবে এটা। হ্যাঁ, বলা যাবে, আপনি যদি আসলে কনসেপ্টটা বুঝেন যে কিভাবে কাজ করতেছে, এই 0 1টা আসতেছে কিভাবে, তাহলে এটাই অনেক ইজিলি হচ্ছে আহ, আহ, আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি 0 1 সম্পর্কে কিছু না জানেন, তাহলে আজকে আপনি বলতে পারবেন না, কাজ করতে পারবেন না। এজন্য কম্পিউটারের সাথে কোনো মানুষ কথা বলার জন্য, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, জি, স্ক্রিন শোনা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার কি ক্লিয়ার। দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো কি বলতেছিলাম, হ্যাঁ, তো আসলে আমাদের মানুষের জন্য সহজ সহজ করার জন্য, যে মানুষ কম্পিউটারের সাথে কথা বলবে, এই জন্য সহজ করার জন্য কম্পিউটারের গ্রহণ উপযোগী কিছু আমরা তৈরি করছি, নিজেরা তৈরি করছি, কিছু কমান্ড আমরা তৈরি করছি, যেটাকে মূলত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হিসেবে রিপ্রেজেন্ট করতেছে, যেটাকে মূলত আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, যেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বানাইলাম, এটা কিন্তু কম্পিউটার বুঝে না। এই যে পাইথন, এটা কিন্তু কম্পিউটার আসলে বুঝে না। কম্পিউটার তাহলে লাভ হলো কি আমাদের বানায়, তাই না? কম্পিউটার তো বুঝতেছে না, তাহলে আমাদের বানায় লাভ হলো কি? তো তার জন্য আমি আরেকটা উদাহরণ দিই, যে আপনি হচ্ছে অস্ট্রেলিয়া গেছেন, কিন্তু আপনি ইংলিশ পারেন না। তো তার জন্য আপনি কি করছেন? অস্ট্রেলিয়া যাওয়ার পরে একজন দোভাষী, যে ইংলিশও পারে বাংলাও পারে, এরকম কাউকে হায়ার করছেন। যে আপনি মার্কেটে গেছেন, আপনার ক্ষুধা লাগছে, কোনো রেস্টুরেন্টে গেছেন, আপনি খাইতে পারতেছেন না। কারণ কি? আপনি তাদের সাথে কথা বলতে পারতেছেন না, কমিউনিকেট করতে পারতেছেন না। তখন কি হবে? আপনি যদি বলেন তাদেরকে কোনো একটা কিছু অর্ডার দেন, আপনার কথা তো তারা বুঝবে না, তাই না? হাব ভাব দিয়ে বুঝাইতে হবে, এরকম এরকম। তো আমাদের তখন করণীয় কি? আমরা এমন কাউকে খুঁজবো যে বাংলাও পারে, ইংলিশও পারে, যে মাধ্যম হবে আমার সাথে আর রেস্টুরেন্ট মালিকের সাথে কথা বলার মাধ্যম হবে সে। যে আমি ওই দোভাষীকে আমি বাংলায় বলবো যে আমার এখন এটা খাইতে ইচ্ছে করতেছে, সেই দোভাষী ইংলিশে ওটাকে কনভার্ট করে বা ইংলিশে ট্রান্সলেট করে রেস্টুরেন্ট মালিককে বলবে, বা হচ্ছে ওয়েটারকে বলবে, সরি, ওয়েটারকে বলবে, ওয়েটার সেই অনুযায়ী তাকে খাবারটা নিয়ে এসে দিবে। আর ওয়েটারের যে প্রশ্নটা, যে ওয়েটার যদি বলে স্যার এটা আমাদের কাছে নাই, ঠিক আছে, সেটা আবার বাংলায় কনভার্ট করে সে আমাকে বলবে। তো দোভাষীর কাজ হচ্ছে কি? ওয়েটারের কথা আমার কাছে আমাকে ট্রান্সলেট করে বলা, আর আমার কথা তাকে ট্রান্সলেট করে বলা। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট, বুঝছেন? এটা হলো মেইন কনসেপ্ট। তো আমরা যে এই পাইথন, তারপরে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা যে নিজেরা বানাইছি, যেটা আমরা বানাইনি, অন্যরা বানাইছে, অনেক এক্সপার্ট যারা তারা বানাইছে, আমরা শুধু ইউজ করতেছি। তো এটার জন্য আমরা এই মিড লেভেল আর হাই লেভেল, এই দুইটা হচ্ছে আমাদেরকে মানুষরা বানাই দিছে। তো এটাকে আমরা মূলত কনভার্ট করে এই লো লেভেলে আগে কনভার্ট করে তারপরে হচ্ছে মেশিনকে দেই, তারপরে কম্পিউটার বুঝে হ্যাঁ আমি তাদের সাথে এই কথাটা বলতেছি। তো এটা বোঝানোর জন্য এই স্লাইডটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমরা এখানে ফার্স্ট অফ অল, এখানে আপনি বসে আছেন, কথার কথা, এই স্লাইডটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আপনি বসে আছেন, তো আপনি মূলত প্রোগ্রাম করতেছেন হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্মে। হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্ম কি? সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কম্পিউটার বুঝে না। ঠিক আছে, তা আপনি একটা প্রোগ্রাম করছেন যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড একটা হলো পাইথনের একটা কোড। এখন সরাসরি যদি আপনি বলেন যে হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট একটা মেথড ইউজ করছেন, এগুলোর কি কাজ সেটা আমরা পরে স্টেপ বাই স্টেপ অনেক বেসিক থেকে দেখবো। যে এখানে কেউ কনফিউশন রাখবে না যে এটা কি বুঝতেছি না, দিন শেষে আপনি সবই বুঝে যাবেন। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা যখন আমি করলাম, তখন এই প্রোগ্রামটা তো সরাসরি কম্পিউটার বুঝতেছে না, তার জন্য আমরা দোভাষী ইউজ করছি। যে দোভাষী এরা, যে পাইচার্ম আছে, ভিএস কোড আছে, গুগল কোল্যাব। তার দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো দেখা যাচ্ছে।
আহ, সবার কি একই সমস্যা? না, স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন স্যার দেখতে পাচ্ছেন কারা? আপনাকে দেখা যাচ্ছে, শুধু আপনাকে দেখা যাচ্ছে। জি, আপনাকে দেখা যাচ্ছে। এখন দেখা যায়? এখন হ্যাঁ, দেখা এখন যায়? দেখা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল করছি, দ্যাটস ওয়াই সমস্যাটা। তো এখানে আমি আবার বলি যে এখানে একজন প্রোগ্রামার আছে, এটা মনে করেন আপনি আপনি তাকে প্রোগ্রাম করতেছেন, কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম করতেছেন, কম্পিউটারকে কিছু বলতেছেন, কম্পিউটারের সাথে কথা বলতেছেন কিভাবে হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্মে, যেটা হলো পাইথন। ঠিক আছে, পাইথন দিয়ে তার সাথে কথা বলতেছেন। আর এখানে আপনি তার সাথে কি কথা বললেন, ফার্স্টে একটা কি কথা বললেন যে প্রিন্ট করে দাও হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট করে দাও হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, কিন্তু কম্পিউটার তো এটা বুঝতেছে না, কম্পিউটার তো জিরো আনসার কিছু বুঝে না, এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট এফ, এগুলো কি? তো এই জন্য আমরা দোভাষিক ইউজ করছি, যেমন হচ্ছে পাইচার্ম, ভিএস কোড, গুগল কোল্যাব, তারপরে ভিএস কোড ব্লকস, এগুলোকে আমরা মূলত দোভাষী বলি। এগুলোর কাজ কি মূলত হচ্ছে এটা একটা ওই যে এটা হলো ডিজিটাল নোটবুক। হ্যাঁ, এখানে আপনি মানে কোড করার পরে এখানে একটা প্রোগ্রাম ইনক্লুড করা যায়, যেটাকে আমরা যাই বলি, এটা সম্পর্কে বেশি আলোচনা করতে গেলে ডিটেল অনেক হয়ে যাবে। তো এটা মূলত মনে করেন দোভাষী। তো এই দোভাষী আপনাকে কোডকে জিরো ওয়ানে কনভার্ট করতেছে। ফার্স্টে জিরো ওয়ানে কনভার্ট করে দেন আপনার কম্পিউটারকে সে প্রোভাইড করতেছে। সে কিন্তু সরাসরি প্রোভাইড করতেছে না, সে আপনি যে কোডটা তাকে লিখছেন সেটা জিরো ওয়ানে বা কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্ম বা মেশিন কোডে কনভার্ট করে কম্পিউটারকে প্রডিউস করতেছে। কম্পিউটারকে প্রডিউস করার পরে কম্পিউটার এটার একটা আউটপুট দিচ্ছে। মূলত কম্পিউটারকে আমরা কেন ইউজ করি? কাজে লাগানোর জন্য। ঠিক আছে, অ্যাজ এ ওয়ার্কার হিসেবে। ঠিক আছে, যে তাকে আমরা একটা কিছু বলবো, কমান্ড দিব, সে আমাকে একটা কাজ করে দিবে। তো আমি তাকে কিছু একটা করতে বলছি, সে এটাকে প্রসেস করে তার আউটপুটটা দিছে, হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্মে আউটপুটটা দিছে। ঠিক আছে, যে মেশিন কোডে আমাকে আউটপুটটা দিছে। এখন মেশিন কোডে যদি সরাসরি আমাকে দেয় তাহলে আমি কি বুঝতে পারবো? বুঝতে পারবো ঠিকই, কিন্তু সেটা অ্যানালাইসিস করতে গেলে আমাদের মাথার ঘাম, মানে কি বলবো আর, যাই হোক। তো সে কি করতেছে, এই যে আউটপুটটা, যে দোভাষীর মাধ্যমে আপনি তাকে আউটপুটটা দিচ্ছেন, সেই দোভাষীকে পাঠাচ্ছে। আর সেই দোভাষী ওটাকে আমাদের কাছে হিউম্যান অ্যাকসেপ্টেবল ফর্মে কনভার্ট করে আমাকে দিচ্ছে। তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা হ্যালো ওয়ার্ল্ড। আমি তাকে প্রিন্ট করতে বলছি হ্যালো ওয়ার্ল্ড, সে আমাকে প্রিন্ট করে দিছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফুল একটা বেসিক কনসেপ্ট, যে আসলে প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে, আর পাইথন প্রোগ্রামিং কি, এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের মানে ফুল একটা সিনারি আর কি। হ্যাঁ, তো এটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আপনাদের। তো এই এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, কাদের কাছে ক্লিয়ার হয়েছে একটু হ্যান্ড রেজ করে দেখান তো আমাকে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেমিনার শেষ করার, কারণ হচ্ছে অলরেডি 1 ঘন্টা বেশি হয়ে গেছে। তো এই জন্য আপনাদের কষ্টের কারণ হতে পারে এটা। সো সামনে যাই। তো আমাদের প্রথম প্রোগ্রামটা হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা এই পাশ থেকে দেখে আসছি। ঠিক আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। তো এটা হলো আমাদের প্রথম প্রোগ্রাম। মানে একজন প্রোগ্রামার কম্পিউটার প্রোগ্রাম শুরু মানে ইনিশিয়াল স্টেজে এই প্রোগ্রামটা সবাই করে। যে কোনো প্রোগ্রামার এই প্রোগ্রামটা সবাই করে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। ঠিক আছে, তো এটা আমাদের প্রথম একটা প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট। এর কাজ হলো, প্রিন্ট হলো একটা মেথড, আর যেটার মধ্যে এটা একটা স্ট্রিং আছে। স্ট্রিংটা হলো একটা গুচ্ছ অফ ক্যারেক্টার। ঠিক আছে, স্ট্রিং হচ্ছে একটা গুচ্ছ অফ ক্যারেক্টার। তো আমি এটা যদি একটু রান করে দেখাই, যে আমি এখানে একটু রান করে দেখাবো পাইচার্মে। পাইচার্ম মূলত আমাদের সেই, এখানে একটা কোড আছে আমার করা। পাইচার্ম হচ্ছে আমার সেই দোভাষীটা, যেটার কথা আমি একটু আগে বলতেছিলাম, যে কম্পিউটারকে প্রোভাইড করবে, যে মেশিন কোডে আমরা যেটা পাইথনে যেটা তাকে লিখে দিব, সে সেটাকে কনভার্ট করে মেশিন কোডে তার কাছে পাঠাচ্ছে আর কি। ঠিক আছে, তা আমরা যদি এই কোডটা এখানে লিখি, প্রিন্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, আমরা যদি এবার লিখি, এবার এটাকে যদি আমি রান করি, সরি, এটাকে যদি আমি এখন রান করি, যে আমরা এই প্রোগ্রামটা লিখছি, ঠিক আছে, কিন্তু কম্পিউটারের কাছে পাঠাচ্ছে কি এই পাইচার্ম নাম। এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা পাইচার্মের ইন্টারফেস, এই উপরের নামটা লেখা আছে পাইচার্ম ইন্টারফেসটা। তো আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছেন নিচে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছে সে। এখন সে কিভাবে কাজ করছে ওটা কিন্তু আমি আপনাকে একটু আগে বললাম, যে এইভাবে কাজ করছে। এখন প্রিন্ট মেথডের কাজ কি, তারপরে হচ্ছে ভিতরে এগুলা কি, এটা আমরা জানবো।
ঠিক আছে। তো প্রিন্ট মেথড মূলত আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রিন্ট সম্পর্কে খুব বেশি জানবো না, যেটা এই ক্লাসে জানা দরকার শর্টে জানবো। আর খুব ক্লাসে আপনাদের সাথে ডিটেলে আপনাদের সাথে মেইন ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা একটু লিখে আপনাদেরকে বোঝাই যে আমরা এখানে লিখছি কি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা লিখছি, ঠিক আছে। এখন ভিতরে এটা কি লিখলাম, এটাগুলো সবগুলোকে একটা ক্যারেক্টার বলা হয়। আপনি একটা ফুল একটা সেন্টেন্স যদি প্রিন্ট করতে চান, ফুল একটা সেন্টেন্স যদি প্রিন্ট করতে চান, তাহলে ডাবল কোটেশনের মাধ্যমে আপনাকে প্রিন্ট করতে হবে। ডাবল কোটেশন ইনিশিয়ালি ধরে নেন আপনি ডাবল কোটেশনের মাধ্যমে প্রিন্ট করবেন। এর আবার ভেরিয়েশন হচ্ছে, যেটা আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। তো এইগুলা কি, এগুলো হচ্ছে একটা সেন্টেন্স, এই টোটালটা একটা সেন্টেন্স, তাই না? এটা সেন্টেন্স, হ্যালো ওয়ার্ল্ড একটা সেন্টেন্স, এখানে দুইটা ওয়ার্ড আছে। আর এই ওয়ার্ড গুলো তৈরি হয়েছে এক একটা ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে। এখানে এইচ একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এল এল ও সবগুলো আলাদা আলাদা ক্যারেক্টার। তারপরে স্পেস, যে মাঝখানে একটা স্পেস দেওয়া আছে, এটাও একটা ক্যারেক্টার। তারপর ডাব্লিউ, তারপর ও আর এল ডি, সবগুলো আলাদা আলাদা ক্যারেক্টার। এই সবগুলো ক্যারেক্টারকে এক জায়গায় করে রাখার জন্য মনে করেন এই ডাবল কোটেশন দিছে। কথার কথা, এই ডাবল কোটেশন যদি আপনাদের এখানে না দেওয়া হয় তাহলে সব ছড়াই যাবে, ঠিক আছে। ক্যারেক্টার গুলোকে এক জায়গায় করে রাখার জন্য ডাবল কোটেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। ডাবল কোটেশন দেওয়াটা মাস্ট। আপনি কোনো সেন্টেন্সকে প্রিন্ট করতে চাইলে বা হচ্ছে প্রিন্ট মেথডের মাধ্যমে মূলত প্রিন্ট করতে হয়, ডিসপ্লে করতে হয়। আপনি কোনো একটা আউটপুটে আসছেন, ফুল একটা প্রোগ্রাম করছেন, করার পরে আপনি একটা আউটপুট পাইছেন, সেটা কম্পিউটারে ডিসপ্লে করার জন্য আপনার প্রিন্ট মেথডটা ইউজ করা হয়। যেমন আমি যদি বলি যে ক্যালকুলেটরের মাধ্যমে, ক্যালকুলেটরে আপনি 2+2 দিলেন, ঠিক আছে। তো 2+2 এটা একটা প্রোগ্রাম, যে এটা এই ক্যালকুলেটরের মধ্যে একটা প্রোগ্রাম করা আছে যে যোগের কাজ কিভাবে এটা যোগ করবে, মূলত বাইনারিতে যোগ করে। তো যোগ করার পরে 2+2 যোগ করার পরে আপনাকে তো একটা আউটপুট দিবে, তাই না? তো সেই আউটপুটটা মূলত প্রিন্ট মেথডের মাধ্যমে দেয়। প্রিন্ট এরকম লিখে দেয়, প্রিন্ট 2+2, তখন আপনি ডিসপ্লেতে দেখতে পান 4, ঠিক আছে। তো প্রিন্টের কাজ মূলত এটা, যে প্রিন্ট পাইথনের মধ্যে প্রিন্ট মেথডের কাজ হলো এটা কোনো কিছু ডিসপ্লে করা। আপনি যদি কোনো সেন্টেন্সকে ডিসপ্লে করতে চান, সেন্টেন্সের মধ্যে কি থাকে, ওয়ার্ড থাকে, আর ওয়ার্ডের মধ্যে কি থাকে, ক্যারেক্টার থাকে। তো সবগুলো ক্যারেক্টারকে এক জায়গায় সারিবদ্ধভাবে রাখার জন্য, যেন ছড়ায় না যায়, সারিবদ্ধভাবে রাখার জন্য, এটা আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। মূলত সিনট্যাক্স এটাই, যে আপনাকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো একটা সেন্টেন্সকে প্রিন্ট করতে গেলে ক্যারেক্টার গুলো যেন ছড়ায় না যায়, সেজন্য আপনাকে কি করতে হবে, ডাবল কোটেশন দিয়ে সব জায়গায় এক জায়গায় করে রাখতে হবে, তখন সেটা ডিসপ্লে করবে, ঠিক আছে। এটা হলো বেসিক প্রিন্ট মেথড। তো এখানে আরেকটু কোশ্চেন নিয়ে আসি আমি, যে এই যে টপিকটা আমি এখন বললাম, এগুলো কাদের কাছে ক্লিয়ার হয়েছে মোটামুটি? একটু হ্যান্ড রেজ করে আমাকে জানান। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আসে কিছু অপারেশন, স্ট্রিং অপারেশন। স্ট্রিং আমি কি বলছি এতক্ষণ, স্ট্রিং যে আমরা এই পাশে যেটা পড়ছি, যে এই যেটা আমরা দেখলাম, এটাকে আমরা এই যে সেন্টেন্স বললাম কম্পিউটারের ভাষায়, এটাকে মূলত স্ট্রিং বলা হয়, ঠিক আছে। কম্পিউটারের ভাষায় মূলত এটাকে স্ট্রিং বলা হয়। তো এখানে স্ট্রিং এর কিছু অপারেশন আমরা দেখব। স্ট্রিং এর কিছু অপারেশন, যে আপনি চাইলে একটা স্ট্রিংকে, যে এই যে একটা স্ট্রিং আছে এখানে, সরি, এখানে যে একটা স্ট্রিং আছে, এই স্ট্রিং মনে করেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। আপনি এতদিন শিখে আসছেন যে দুইটা সংখ্যাকে যোগ করা যায়, যেমন হচ্ছে 1 2 3, এগুলোকে আপনি যোগ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু পাইথনের মধ্যে আপনি একটা ওয়ার্ডকে যোগ করতে পারবেন, একটা ফুল ওয়ার্ডকেই আপনি যোগ করতে পারবেন। যেমন নেক্সট স্লাইডে আপনি গেলে বুঝতে পারবেন যে এখানে এটা একটা স্ট্রিং, ডাবল কোটেশন দিয়ে আলাদা করে রাখছে, মিন্স এটা একটা স্ট্রিং, আর ওয়ার্ল্ড আর একটা স্ট্রিং, এই দুইটাকে যোগ করতেছেন, একটা স্পেস আছে এখানে, এই দুইটাকে যোগ করতেছেন কি, প্লাস অপারেটর দিয়ে। এটা মূলত কনক্যাটিনেশন অপারেটর বলা হয়। প্লাস অপারেটরের মাধ্যমে, কনক্যাটিনেশন অপারেটরের মাধ্যমে এই দুইটা স্ট্রিংকে আপনি যোগ করতেছেন। তখন যখন আপনি এটা প্রিন্ট করতেছেন, যোগ করতেছেন কিসের মধ্যে, প্রিন্টের মধ্যে, মানে ওটা অটোমেটিক্যালি প্রিন্টই করবে। তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তো প্রথম হ্যালো, তারপর একটা স্পেস, তারপরে ওয়ার্ল্ড, এই দুই সবগুলোকে একসাথে যোগ করার পরে সে প্রিন্ট করতেছে কি, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা একটা, তো আমি এটা একটা যদি একটু করে দেখাই, যে আমি এটা একটা স্ট্রিং, আর তারপরে হচ্ছে এটা স্ট্রিং, ঠিক আছে।
তো আমি যদি মনে করেন এখানে প্লাস দিয়ে এখানে একটা রোটেশন না দিই, তাহলে কিন্তু সে এটাকে স্ট্রিং হিসেবে ধরতেছে না, একটা ইরো দিয়ে দিচ্ছে। রিজন কি, যে এটা কি সেটা বুঝতেছে না। এটা একটা ওয়ার্ড, সে দেখতেছে ওয়ার্ড, কিন্তু এক পাশে মানে কোটেশন আছে, আরেক পাশে নাই, এটাকে আইডেন্টিফাই করতে পারতেছে না। ঠিক আছে, এখন আমি যখন আবার কোটেশনটা দিয়ে দিব, তখন হচ্ছে সে বুঝতে পারবে যে হ্যাঁ এটা স্ট্রিং। তো দুইটা স্ট্রিং কে একসাথে যোগ করতেছে। এখানে আমি এইখানেও কোনো স্পেস দিই নাই, এখানেও কোনো স্পেস দিই নাই, এখানেও কোনো স্পেস দিই নাই। তো আমি যখন এটাকে প্রিন্ট করব, তখন হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড একসাথে দুইটা জোড়া লাগে প্রিন্ট হয়ে গেছে। কারণ কি, দুইটা স্ট্রিং কে সরাসরি প্রিন্ট করে দিছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে একটা স্পেস দিই, এরপরে যদি আমি এটাকে প্রিন্ট করি, তখন দেখেন সে স্পেস সহ এটাকে প্রিন্ট করছে। মানে কি, সে সরাসরি দুইটাকে যোগ করে দিচ্ছে, অ্যাড করে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা প্রসেস। এরপরে আপনি একটা স্ট্রিং কে গুণ করতে পারবেন। ঠিক আছে, একটা স্ট্রিং কে যোগ করতে পারবেন এবং একটা স্ট্রিং কে গুণ করতে পারবেন। তো গুণটাকে এখানে বলা হয় রিপিটেশন, মাল্টিপ্লিকেশনকে এই স্ট্রিং এর ক্ষেত্রে বলা হয় রিপিটেশন। রিপিটেশনের কাজ হচ্ছে, যেমন আপনি এখানেই দেখেন যে এই হ্যালো একটা স্ট্রিং আছে, এই হ্যালো একটা স্ট্রিং আছে, এই হ্যালো স্ট্রিং কে আপনি মাল্টিপ্লিকেশন অপারেটর দিলেন। মাল্টিপ্লিকেশন অপারেটর মূলত স্টার দিয়ে বোঝায়। তো মাল্টিপ্লিকেশন অপারেটরের মাধ্যমে আপনি 3 দিছেন। এখন সে কি করবে, এই হ্যালোকে 3 বার রিপিট করবে। ঠিক আছে, সে তো মানে ম্যাথমেটিক্যাল যোগ বিয়োগ গুণ ভাগ করবে না, তাই না, স্ট্রিং এর উপরে। তো সে এটাকে 3 বার রিপিট করবে, হ্যালো হ্যালো হ্যালো। এই প্রিন্টের মধ্যে হ্যালো 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 3 বার প্রিন্ট হয়ে গেছে। তো আমরা এটাও যদি একটু কোড করে দেখি, এখানে হ্যালো আছে, তারপরে ইনটু বা এটা রিপিটেশন অপারেটর। তো এটাকে যদি আমি রান করি, তখন হ্যালো 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 সে 3 বার প্রিন্ট করছে। ঠিক আছে, এখানে যদি একটা স্পেস আছে, স্পেসটা যদি আমি না দিই, এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে এই মানে সাথে লেগে গেছে সবগুলা, কারণ যেভাবে আছে ওইভাবেই সে 3 বার রিপিট করে একসাথে অ্যাড করে দিছে। ঠিক আছে, এই তো এই এটা এই এবার আমি যখন স্পেস দিয়ে দিলাম, তখন হচ্ছে হ্যালো 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 3 বার প্রিন্ট করছে। ঠিক আছে, তো এটার একটা কনসেপ্ট আছে, যে আপনারা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি। যেমন মনে করেন আপনি 4 × 3 দিলেন, এটা 3 × 4 = 12। ঠিক আছে, তো আসলে 12টা আসছে কিভাবে? 12টা আসছে যে 4 3 বার রিপিট হচ্ছে। বেসিক্যালি কাজটা এভাবে করে, মানে সব ক্ষেত্রেই কাজটা এভাবে করে, কিন্তু এই ডিজিটের ক্ষেত্রে হচ্ছে ম্যাথমেটিক্যাল যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে, আর স্ট্রিং এর ক্ষেত্রে জাস্ট রিপিট হচ্ছে, কারণ স্ট্রিং এর মধ্যে তো ম্যাথমেটিক্যাল অপারেশন করা পসিবল না, তাই না? তো এই 4টা 3 বার রিপিট হচ্ছে। এখানে যেহেতু 3 আছে, তার জন্য এই 4টা 3 বার রিপিট হচ্ছে, এবং মাঝখানে একটা প্লাস অপারেটরের মাধ্যমে সবগুলোকে অ্যাড করতেছে। তো 4টা 3 বার রিপিট হলো, 3টা 4কে যদি আপনি যোগ করেন, তাহলে কত হয়, 12, তাই না? তো এই যে স্ট্রিং আমি এখানে লিখলাম হ্যালো, হ্যালো যে স্ট্রিংটা লিখলাম, এখানে যখন আমি এই 3 দিয়ে এটাকে রিপিট করলাম, তখন কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে এরকম, সরি, HELLO হ্যালো প্লাস HELLO হ্যালো প্লাস HELLO হ্যালো। এখন এই 4টা স্ট্রিংকে সে কনক্যাট করতেছে, মানে কি, একসাথে অ্যাটাচ করতেছে, যেটাকে কনক্যাটিনেশন বলি, অ্যাডিশন বলাটা ভুল হবে। তো এটাকে যদি আমি কনক্যাট করি, তাহলে কিরকম আসবে, হ্যালো 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 3 বার আর কি একসাথে জোড়া লেগে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এর কাজ। এরপরে আমরা ফরম্যাটিংটা এখন আসলে দেখবো না, ফরম্যাটিং এর একটা কাজ আছে। সো ফরম্যাটিংটা বুঝাইতে গেলে আমার একটু ডিটেলে যাওয়া লাগবে। এখন প্রিন্ট মেথডের মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশন সম্পর্কে একটু বুঝি। প্রিন্টের মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশন আপনি করতে পারবেন, চাইলে দুইটা ডিজিটকে একসাথে যোগ করতে পারবেন এই প্রিন্ট ফাংশনের ভিতরেই। প্রিন্ট একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে চাইলে দুইটা ডিজিটকে একসাথে যোগ করতে পারবেন। 9 + 3 12, 9 থেকে 3 - 6, তারপরে 9 × 3 27, তারপরে 9/3 9। ঠিক আছে, সবকিছু করতে পারবেন। তারপরে একটা পুরো এক্সপ্রেশন দিয়ে দেন, সেটাও সে সলভ করে দিবে। এখানে একটা এক্সপ্রেশন দেন, সেটাও সে সলভ করে দিবে। ঠিক আছে, এক্সপ্রেশন সলভিংটাও আমরা আসলে দেখতে যাচ্ছি না, কারণ সময় অনেক লেগে যাবে আর কি। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আমরা স্পেসিফিকেশন অফ প্রিন্ট মেথডের কিছু স্পেসিফিকেশন দেখব। তো এর কিছু স্পেসিফিকেশন হচ্ছে, আমি কেবল যে ডাবল কোটেশনের কথা বললাম, যে ডাবল কোটেশন দিতে হবে একটা স্ট্রিং কে। আচ্ছা, একটা সেকেন্ড।
আচ্ছা, আমরা এখানে যে ডাবল কোটেশনের কথাটা বললাম, যে ডাবল কোটেশনটা হচ্ছে যে একটা সেন্টেন্সকে প্রিন্ট করতে গেলে বা একটা স্ট্রিংকে প্রিন্ট করতে গেলে ডাবল কোটেশন দিতে হবে। মূলত আপনি স্ট্রিং এর মধ্যে বা পাইথনের মধ্যে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে এই সুবিধাটা নাই, আসলে পাইথনের মধ্যে এটা আছে যে এই পাইথনের মধ্যে শুধুমাত্র আপনি ডাবল কোটেশন না, আপনি সিঙ্গেল কোটেশন দিতে পারবেন, আর আপনি ট্রিপল ডাবল আর ট্রিপল সিঙ্গেল এই চার প্রকার অপারেশন আপনি করতে পারবেন। যে ডাবল কোটেশন দুই পাশে ডাবল কোটেশন দিলেন, দুই পাশে সিঙ্গেল কোটেশন দিলেন, কিন্তু দুই পাশেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু তারা এক থাকতে পারবে, ছড়ায় যাবে। ঠিক আছে? আবার দুই পাশে যদি আপনি ট্রিপল ডাবল কোটেশন দেন তাহলে দুই পাশে দিতে হবে। ট্রিপল ডাবল কোটেশন দিলে দুই পাশে দিতে হবে, আবার ট্রিপল সিঙ্গেল কোটেশন দিলে দুই পাশে দিতে হবে। একটা হলো একটা করে, একটা হলো তিনটা করে। ঠিক আছে? এটাই হলো এর সিনট্যাক্স। তো এর সুবিধাটা কি? এর সুবিধাটা একটু দেখাই, মানে সুবিধাটা দেখি। যখন আমি আহ, একটা সিঙ্গেল কোটেশন দিব, সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো ইটস মি, ইটস সরি ইটস মি। দেখেন এখানে আমি লিখছি কি ইটস মি, ঠিক আছে? এখন এখানে কেন এরর আসছে? কারণ সে মনে করতেছে এটা একটা স্ট্রিং আর এটাকে সে চিনে না। কিন্তু আমার ইটস এর পরে, আইটি এর পরে তো একটা ওই যে এটাকে কি বলে, এটা তো দেওয়া লাগবে, তাই না? সিঙ্গেল কোড দেওয়া লাগবে, না হলে তো ইটস আসবে না, তাই না? তো এটাকে হাইফেন, ওভারকাম করার জন্য, জি হ্যালো, ওটাকে হাইফেন বলে। হ্যাঁ 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 ওইটাই আর কি। তো আর কি আমরা যদি হাইপেনটা আমাদের দেওয়াই লাগবে, তাই না? তো এখন আমি যদি হাইপেন দিই, দেখেন এই তিনটাই কিন্তু সেম হয়ে যাচ্ছে, তিনটাই সেম হয়ে যাচ্ছে। তখন সে কনফিউজড হচ্ছে যে কোনটা স্ট্রিং, আমি এই টোটালটাকে স্ট্রিং ধরবো নাকি জাস্ট এটাকে স্ট্রিং ধরবো, কোনটাকে সে বাদ দিবে, কোন হাইপেনটাকে সে বাদ দিবে, তাই না? একটা হাইপেন মানে একটা হাইপেন হচ্ছে জাস্ট স্ট্রিং এর ভিতরের হাইপেন, আর একটা হলো স্ট্রাকচারাল হাইপেন। স্ট্রাকচারাল হাইপেনটা হচ্ছে যেটা আমাকে দেওয়াই লাগবে ক্যারেক্টার গুলোকে একসাথে করে রাখার জন্য, তাই না? তো তখন আর কি ইস্যুটা হচ্ছে। বাট আমি যদি এখানে ডাবল কোটেশন দিই বা এখানে আমি ডাবল কোটেশন দিই, তখন দেখেন এই ইররটা চলে গেছে। সে তখন দেখতেছে যে আমার স্ট্রাকচারাল যে স্ট্রাকচারের জন্য যে কোটেশনটা দেওয়া লাগতেছে, সেখানে ফার্স্টে ডাবল কোটেশন আছে, লাস্টে ডাবল কোটেশন আছে, মাঝখানে যা আছে আমার দেখার দরকার নয়, প্রিন্ট করে দিই। ঠিক আছে? তো এই জন্য এটাকে সে ইজিলি প্রিন্ট করে দিচ্ছে। আর আমি যদি আগের মতো রাখতাম তাহলে বড় একটা ইরর দিত, লাল চিহ্ন দিয়ে দিত, বড় একটা ইরর দিয়ে দিত। ঠিক আছে? এই জন্য আর কি এটার সুবিধা, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাই। ঠিক আছে? তো যাই হোক, আমরা নেক্সট স্লাইডে আগে এখানে একটা উদাহরণ দিয়ে দিছে যে এখানে ট্রিপল ডাবল দিয়ে শুরু করছে, ট্রিপল সিঙ্গেল দিয়ে শুরু করছে, মাঝখানে হচ্ছে এই ডাবল কোটেশন দিয়ে ওয়ার্ডকে স্পেসিফিক ভাবে আলাদা করতেছে। সে দেখেন ওইভাবেই প্রিন্ট করে দিছে। বাট এখানে ফার্স্টে শুধু ডাবল কোটেশন আর এখানে শুধু ডাবল কোটেশন দিয়ে শেষ করলে এটা এরর আসতো। কেন এরর আসতো আমি একটু আগে আপনাদেরকে সেটা দেখাইলাম। ঠিক আছে? তো এইখান থেকে যতটুকু বললাম, ক্লিয়ার হয়েছে আপনাদের? কারকে একটু হ্যান্ড রেজ করে আমাকে দেখান। ওকে, ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের ক্লাসটা চলবে আর 20 মিনিটের মতো হয়তো বা। ওকে, 20 থেকে 25 মিনিট আর কি, 25 মিনিটের মতো চলবে। আচ্ছা, এখানে স্ট্রিং এর মধ্যে আমরা যে ক্যারেক্টার গুলো আছে, এখানে লাস্ট এই পাশে আমাদের হেডিংটা মূলত দেওয়া আছে ক্যারেক্টার সেট অফ পাইথন, হেডিংটা দেওয়া আছে। তো এখানে আমরা আপনার এই এটা খেয়াল খেয়াল করবেন এই পাশে কি দেওয়া আছে। তো স্ট্রিং এর মধ্যে কয়েকটা টাইপের ক্যারেক্টার আছে, যেমন অ্যালফাবেট আছে, ডিজিট আছে, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আছে, আর স্পেস আছে, হোয়াইট স্পেস আছে। ঠিক আছে? তো অ্যালফাবেটের মধ্যে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কেস সেনসিটিভ। এই কেস সেনসিটিভ বলতে বড় মানে ক্যাপিটাল এ আর স্মল এ এর মধ্যে ডিফারেন্স আছে, ক্যাপিটাল এ আর স্মল এ এক না। ঠিক আছে? তো ক্যাপিটালে স্পেসিফিক আলাদা একটা ক্যারেক্টার, স্মল এ স্পেসিফিক আলাদা একটা ক্যারেক্টার। ঠিক আছে? তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ক্যামেরাটা মনে হয় অফ হয়ে গেছিল। আচ্ছা, তো এখানে টোটাল 255 ক্যারেক্টার আছে পাইথনের মধ্যে, বা প্রোগ্রামিং এর মধ্যে টোটাল 255টা ক্যারেক্টার আছে। তার মধ্যে দেখেন ইমোজি টিমোজি অনেক কিছু আছে। আচ্ছা, যাই হোক, অ্যালফাবেটের মধ্যে আছে হচ্ছে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, তারপরে স্মল এ থেকে স্মল জেড। আর ডিজিটের মধ্যে আছে 0 থেকে 9 পর্যন্ত। তারপরে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে দেখেন হাবিজাবি অনেক কিছু আছে, যে কোটেশন, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, ক্লোন, সেমিকোলন, তারপরে হচ্ছে ডলার, হ্যাশ, এগুলো হাবিজাবি অনেক কিছু আছে স্পেশাল ক্যারেক্টার। আর হোয়াইট স্পেসের মধ্যে হচ্ছে ট্যাব স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস, নিউ লাইন, তারপরে হচ্ছে এগুলো আর কি। তো এটা জাস্ট আমি ক্যারেক্টার কি কি আছে পাইথনের মধ্যে সেগুলো পরিচয় করালাম।
তো এখানে আমি আরেকটা জিনিস বললাম যে অল ডিজিট 0 থেকে 9 পর্যন্ত এগুলো কিভাবে ক্যারেক্টার হয়, এগুলো তো একটা একটা ডিজিট যেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি ম্যাথমেটিক্যালি, ঠিক আছে? যেমন মনে করেন 9 প্লাস 3 দিলাম, 9 প্লাস 3 দিলাম, এখানে আমি যখন রান করবো এখানে 12 চলে আসছে, ঠিক আছে? আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতেছি, বাট এটাকে আমরা ক্যারেক্টার কেন বলতেছি? ক্যারেক্টার এর জন্য বলতেছি যে, আপনার কিবোর্ডের মধ্যে যত কিছু আছে সবই ক্যারেক্টার। আপনি যদি এরকম কোটেশনের মধ্যে সেটাকে রাখেন তাহলে সেটা এজ এ ক্যারেক্টার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, বাট কোটেশন না দিলে সে একটা ডিজিট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করবে। ডিজিট যখন হবে তখন সে নিজেকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবে, বাট যখন আপনি সে কোনো ক্যারেক্টার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করবে তখন তার মধ্যে যে অ্যাডিশনটা থাকবে এটা কি অ্যাডিশন বলবে না কনক্যাটিনেশন, মানে দুইটাকে একসাথে যোগ করবে। এর আউটপুটটা কি আসতে পারে? এর আউটপুটটা আসবে হলো 92। দেখেন 92 কেন আসছে? সে মনে করতেছে এটাও একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, আর দুইটাকে কনক্যাট করতেছে একসাথে, একসাথে করে মানে জোড়া লাগায় এখানে রিপ্রেজেন্ট করে দিচ্ছে, ঠিক আছে? তো আপনি যদি কোটেশন না দেন, তা সে নিজেকে একটা এজ এ ডিজিট হিসেবে রিপ্রেজেন্ট করবে যে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট হইতে পারে। আর আপনি যদি কোটেশন দিয়ে দেন তাহলে সে নিজেকে এজ এ স্ট্রিং হিসেবে রিপ্রেজেন্ট করবে, তখন তার মধ্যে কনক্যাটিনেশন তারপরে রিপিটেশন এই ধরনের ক্যালকুলেশন করা যাবে, ঠিক আছে? এখন দেখেন 9 আর 2 11 আসছে, আগে আগে 12 আসলো কেন? আচ্ছা যাই হোক, ঠিক আছে, তো আমরা সামনের দিকে যাই একটু। আচ্ছা, এখানে একটা ভাইয়া একটা প্রশ্ন ভিজুয়াল, আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি শুনতে ভুলে গেছি কোশ্চেন, অবশ্যই হ্যাঁ কোশ্চেন করেন। অ্যালফাবেটিক্যালি যে স্ট্রিং গুলো, সেখানে আপনার যেমন আপনার হ্যালো ওয়ার্ল্ড লিখলেন, এখানে তো আপনার এই দিতে হলো ডাবল কোটেশন, বাট নাম্বারের যেটা নিউমেরিক্যাল যেটা, এটার ক্ষেত্রে কি আমাদের ডাবল কোটেশন না দিলে হয়? নাম্বারে বলতে আপনি সেটাকে কিভাবে প্রিন্ট করতে যাচ্ছেন? যে এটা যোগ করার ক্লিয়ার। জন্যই, মনে করেন কনক্যাটিনেশনের আচ্ছা জন্যই যেটা করলাম। আচ্ছা আচ্ছা, আমি ওটা বলছি অ্যাজ এ সেন্টেন্স হিসাবে প্রিন্ট করতেছেন। যেমন আপনার নাম, আপনার নামের মধ্যে কি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে? আপনার নামের না। মধ্যে কোনো কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই, তো আপনার নাম কি দিয়ে লেখা হয়? এ বি সি ডি এইগুলা দিয়ে লেখা হয় তাই না, অ্যালফাবেট দিয়ে লেখা হয় তাই জি। না? তো এখানে যেহেতু কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই, তো আপনার নামের মনে করেন যে আপনার নামের মধ্যে 1 2 3 আছে, ধরে নিলাম কথার কথা 1 2 3 আছে আপনার নামের ভিতরে। যেমন আপনার নাম জানি কি? শফিকুল ইসলাম। আপনার শফিকুল ইসলাম। আচ্ছা এক মিনিট, নামের স্পেলিং ভুল করলে কিছু মনে করেন না। শফিকুল, তারপরে মনে করেন 1 2 3 4, তারপরে হচ্ছে ইসলাম, ঠিক আছে? কথার কথা ইসলাম। মনে করেন আপনার নামের মধ্যে আছে হচ্ছে যে এরকম ম্যাথমেটিক্যাল কি বলে কিছু ডিজিট আছে। এখন আপনার নামের মধ্যে কি কোনো সময় দরকার হয় ক্যালকুলেশন করার? বা আমরা কোনো সময় ইংলিশে কি কোনো দেখি কোনো সেন্টেন্স কি আমরা ক্যালকুলেশন করি? আমরা কিন্তু দেখি না। এই জন্য হচ্ছে না। অ্যাজ এ সিম্পল ভাবে রাখার জন্য স্ট্রিং হিসাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়, যেটা শুধুমাত্র ইংলিশের মধ্যে যে সেন্টেন্স গুলো থাকে সেভাবে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? সেন্টেন্স গুলো ইংলিশের মধ্যে যেরকম থাকে সেভাবে আর কি, ইংলিশ যেমন একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স যেভাবে মেক করতে হয় ঠিক সেরকম ভাবে ওটাকে অনেকগুলো ক্যারেক্টারকে এক জায়গায় করে রেখে ওটাকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু আপনি যখন কোনো কিছু যোগ বিয়োগ বা গুণ ভাগ করবেন, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করবেন, তখন যদি আপনি এই আপনি কোটেশন দেন তখন সে মনে করবে সে নিজে ক্যালকুলেট করতে পারবে না, কারণ কি ইংলিশ সেন্টেন্স তো ক্যালকুলেশন পারে না তাই না? যখন আপনি তাকে কোটেশন দিবেন, কোটেশনের মধ্যে আপনি কোনো ক্যালকুলেশন করতে পারবেন না, আপনার ক্যালকুলেট করতে গেলে কোটেশন দেওয়া যাবে না। যেমন 1++2+3, এটা যখন আপনি দিলেন তখন এবার যদি আপনি এটাকে রান করেন তাহলে এর যোগফলটা কত 6 চলে আসছে। আপনি এটার মধ্যে যত ইচ্ছা আপনি ক্যালকুলেশন দেন সে নিজে মানে ক্যালকুলেট করে আপনাকে দিবে, বাট এর আশপাশে যখন আপনি কোটেশন দিলেন দুই পাশে বুঝাচ্ছেন যে সে একটা স্ট্রিং, ঠিক আছে, সে একটা সেন্টেন্স, এই এখন হয়ে গেল সে একটা সেন্টেন্স একটা স্ট্রিং। এখন যদি আপনি তাকে রান করেন, রান করবে কি আপনি যেটা স্ট্রিং এর মধ্যে দিচ্ছেন প্রিন্টের মধ্যে ঠিক সেটাই রান ঠিক করবে, ওইভাবেই দিয়ে দিবে। ঠিক ওভাবেই দিয়ে দেবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি জি, ধন্যবাদ। ঠিক আছে, ওকে, ওয়েলকাম। তো আমরা নেক্সট নেক্সট স্লাইডে যাই। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই টপিক যেগুলো আমি বুঝাইলাম এগুলো যদি বুঝে থাকেন তাহলে একটু হ্যান্ড রেজ করেন।
ঠিক আছে। তো আমরা নেক্সট স্লাইডের দিকে একটু যাই। নেক্সট স্লাইড হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, ভ্যারিয়েবল কি জিনিস একটু বুঝি। তো ভ্যারিয়েবল হচ্ছে এ ভ্যারিয়েবল ইজ এ কন্টেইনার দ্যাট হোল্ড ডেটা ভ্যালু ফর লেটার ইউজ। ঠিক আছে, কি বলছি, ভ্যারিয়েবল একটা কন্টেইনার যে হোল্ড করতে পারে, যে রাখতে পারে ডেটা পরবর্তীতে ইউজ করার জন্য। ঠিক আছে, যেমন আপনি এখানে আপনি কথার কথা যে 1+2 আপনি এটাকে প্রিন্ট করতেছেন। আপনি 1+2 কত আসে 3, আপনি প্রিন্টের মধ্যে লিখে দিলেন 1+2, সে ক্যালকুলেশন আমি একটা দিলেন বা একটা। আমি জি, একটু বলি, হুম। আমি যতটুকুন বুঝছি এর মধ্যে থেকে, এখানে প্রিন্ট কি একটা ভেরিয়েবল? প্রিন্ট একটা ফাংশন, মেথড, একটা ফাংশনের কাজ হচ্ছে আপনি তার মধ্যে কিছু একটা দিলেন, সেটাকে প্রসেস করে একটা আউটপুট আপনাকে দিবে। প্রিন্টের কাজ হচ্ছে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা। যেমন আমি বলি, আপনার মনে করেন আপনার একটা চকলেট ফ্যাক্টরি আছে। ঠিক আছে, চকলেট ফ্যাক্টরিটা একটা মেশিন আছে যে মূলত চকলেটটা তৈরি করে। ঠিক আছে, চকলেট ফ্যাক্টরিতে একটা মেশিন আছে যে চকলেট তৈরি করে। তাকে চকলেট তৈরি করার জন্য তাকে দিতে হয় হচ্ছে সুগার দেওয়া লাগে, চকলেট দেওয়া লাগে, ফ্লেভার দেওয়া লাগে, অনেক কিছু দেওয়া লাগে। তারপরে আর কি, যাই হোক, তার মধ্যে প্রোগ্রাম থাকে। সে কি করে, ভিতরে সবগুলোকে মিক্স করে চকলেট বানায়, শেপ তৈরি করে, করার পরে সেই চকলেটটাকে আমাদের কাছে আউটপুট দেয়। ঠিক আছে, তারপরে আমরা এটাকে বাইরের ওয়ার্ল্ডে আর কি এটা সেল করি। ঠিক আছে, তো প্রিন্টও এটা একটা ফাংশন। এই যে চকলেট মেশিনটা, এটা একটা ফাংশন। ঠিক আছে, এটা একটা ফাংশন। তো জি। প্রিন্ট মেথডও সেম একটা ফাংশন, যে কাজ করতেছে, একটা নির্দিষ্ট একটা কাজ করতেছে। আচ্ছা, একজনের কোশ্চেন আছে, আমি শুনবো। নির্দিষ্ট একটা কাজ করতেছে, কাজটা হচ্ছে রিপ্রেজেন্ট করা, যে কোনো একটা কিছু ডিসপ্লে করা, কোনো একটা কিছু আপনার সামনে রিপ্রেজেন্ট করা। আপনার দেখেন এই পাশে একটা কোড আছে, এই কোডটা আমি করতেছিলাম আজকে। তো এই কোডটার মধ্যে অনেক কিছুই আছে। ঠিক আছে, তো এই কোডটার মধ্যে অনেক কিছু আছে, সবকিছু কি আপনি দেখতে পারবেন? সবকিছু হিডেন থাকবে কয়েকটা জায়গায়। যে প্রিন্ট আছে, তারপরে এই যে প্রিন্ট গুলো আছে, যে প্রিন্ট মেথড গুলো আছে, এখানে একটা প্রিন্ট মেথড আছে, আমি একটু জুম করি, যে সবকিছু আছে, অনেক কোড আছে, অনেক কিছু আছে এখানে। কিন্তু আপনি কি সবকিছু দেখতে পারবেন আপনার ডিসপ্লেতে? আপনি কোডটা যখন কোন একটা সিস্টেমের মধ্যে ইনক্লুড করবেন, কোন একটা সিস্টেমের মধ্যে ইনজেক্ট করবেন, তখন কিন্তু এই সব কোড আপনি দেখতে পাবেন না। আপনি দেখবেন কি, এই প্রিন্টের মধ্যে যে লেখাগুলো আছে, যে আউটপুট গুলো দেওয়া আছে, শুধুমাত্র ওইগুলা। ঠিক আছে, আপনি কিন্তু সব দেখতে পারবেন না। তো এটা হলো প্রিন্টের কাজ, যে ফুল প্রোগ্রামের মধ্যে কোনো একটা কিছু আইডেন্টিফাই করে আপনার কাছে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এটাই। আচ্ছা, আরেকজনের কোশ্চেন ছিল, কার কোশ্চেন ছিল একটু হ্যান্ড রাইজ করে নেব। রিয়াদ, জি বলেন। ভাই এই যে প্রিন্ট প্রিন্টটা কি এই যে পাইথনের একটা রিজার্ভ কিওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, রিজার্ভ কিওয়ার্ড, রাইট। তারপর এটুকুই ভাই। ও আচ্ছা, এই কিওয়ার্ড সম্পর্কে আমরা ডিটেইলে পরে জানবো, সবকিছু এক্সপ্লেন করা আছে আর কি। ঠিক আছে, তো হোয়াট ইজ ভ্যারিয়েবল? ঠিক আছে, তো ভ্যারিয়েবল সম্পর্কে কি বলছে, যে একটা কন্টেইনার যে হোল্ড করতে পারে ডেটা ভ্যালু ফর লেটার ইউজ, পরবর্তীতে ইউজ করার জন্য। যেমন আমি যদি এই সিনারিটার কথা যদি বলি, তাহলে দেখেন এখানে দুইটা ফ্রেন্ড আছে। ফ্রেন্ড একটা লেকের পাশে আছে, যেখানে ফ্রেশ ওয়াটার আছে, ফ্রেশ ওয়াটার, যেটা আপনি চাইলে পান করতে পারেন, আবার নিয়েও যাইতে পারেন। ঠিক আছে, তো দুইটা ফ্রেন্ডের মধ্যে এই ফ্রেন্ডটা একটু হাবাগুবা টাইপের। সে কি করছে, সে এখান থেকে পান করে পানি, বললো এটা একটা ওয়াটার, প্রিন্ট করে দিল দিস ইজ ওয়াটার। ঠিক আছে, আর এই ফ্রেন্ডটা একটু চালাক। এ কি করছে, সে সেখান থেকে পানি তো পান করলো, সে একটা বোতলের মধ্যে বা একটা পটের মধ্যে সে পানিটাকে স্টোর করলো, করে সে বাসায় চলে গেল। চলে যাওয়ার পরে দেখেন এই ছেলের কাছে কিচ্ছু নাই আসলে। এই ছেলে কি পানিটা খেয়ে চলে গেছে, কিন্তু এ পট নিয়ে গেছে হাতে, মানে যে পটে সে পানিটাকে স্টোর করছিল। সে বাসায় যাওয়ার পরে, যে তার কাছে পানি আছে এবং সে পানি দিয়ে কফিও বানায় খাচ্ছে সে। ঠিক আছে, তো এটাই, এই যে পানির পটটা, এই যে পানির পট, এখানে যে পানির বোতল লেখা আছে, এই পানির পটটাই হচ্ছে ভ্যারিয়েবল, যেটার মধ্যে আপনি ডেটাটাকে স্টোর করলেন, পরবর্তীতে নিয়ে গেলেন, এবং চাইলে পরবর্তীতে সেটাকে ইউজ করতে পারবেন। সেই ভ্যারিয়েবল থেকে ডেটাটা নিয়ে ডেটাটা ইউজ করতে পারবেন, এটাই হলো ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলের একটা এক্সাম্পল যদি আমি এখানে একটু দিই, যেমন মনে করেন আহ একটা ভ্যারিয়েবল, আমি আপাতত ভ্যারিয়েবলের অনেক কন্ডিশন আছে, ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, তারপর অনেক কন্ডিশন আছে। তো আমি যদি ভ্যারিয়েবল সম্পর্কে একটু বলি, আমি এক্সপ্লেন করবো না কোনো কিছু, কারণ হচ্ছে একটা ক্লাসে এক্সপ্লেন করা পসিবল না।
মনে করেন এ একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে আমি 2 রাখলাম, বি একটা ভ্যারিয়েবল, বি এর মধ্যে আমি 3 রাখলাম। আমি যদি প্রিন্ট করতে চাই এই দুইটাকে, এই দুইটার যোগফলটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এরকম লিখতে পারি a প্লাস বি। ঠিক আছে, সে আউটপুট দিবে কি 5। ঠিক আছে, এর আগে আমি একটা কোড করছিলাম, সেটা হচ্ছে প্রিন্টের মধ্যে লিখছিলাম 9 প্লাস 2। 9 প্লাস 2 কি করছিল, প্রথমে সে 11 প্রিন্ট করছে, মানে যতগুলো প্রিন্ট থাকবে ততগুলো সে প্রিন্ট করবে, ততগুলো আমরা দেখতে পাবো। এগুলো কিন্তু কোডেরই একটা পার্ট, কিন্তু এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? আমরা ক্যালকুলেশন করার পরে যেটা আমরা চাইবো সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো দেখেন, আচ্ছা এখানে যদি আমি 9 রাখি আর এখানে যদি আমি 2 রাখি, এবার দেখেন দুইটাই কিন্তু 11 প্রিন্ট করবে, দুইটা 11 প্রিন্ট করতেছে। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আপনি কিন্তু পরবর্তীতে আর পাচ্ছেন না। ঠিক আছে, বা আমি আরেকটা কাজ যদি করি, যে সাম নামে আরেকটা ভ্যারিয়েবল আমি করলাম, এই ভ্যারিয়েবলের মধ্যে a প্লাস বি রাখলাম, এন্ড পরবর্তীতে আমি সামকে প্রিন্ট করলাম। ঠিক আছে, প্রিন্ট করলাম সামকে। এখন দেখেন এই 11ই প্রিন্ট করছে, সেই 11ই প্রিন্ট করছে। আমি যদি এটাকে এই 11ই প্রিন্ট করছে, দুইটা 11ই। এখন এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? আপনি যখন সরাসরি 9 প্লাস 2 কে প্রিন্ট করতেছেন, তখন সে কোনো মেমোরিকে নিচ্ছে না, মানে মেমোরিতে জায়গা নিচ্ছে না, সে মেমোরিতে জায়গা নিচ্ছে না, সে জাস্ট ওটাকে প্রিন্ট করে শেষ, আমার কাজ শেষ। কিন্তু আপনি যখন দুইটা একটা ভ্যারিয়েবল, কয়েকটা ভ্যারিয়েবলের মধ্যে এগুলো স্টোর করলেন, এর যোগফলটা স্টোর করলেন, পরবর্তীতে এটা যদি কেটেও দেন, মনে করেন আপনি প্রিন্টটা কেটে দিলেন, তখন আপনি যে ভ্যালুটাকে প্রিন্ট করছেন এটা আর কোনো সময় খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি এই ভ্যালুগুলোকে কোনো একটা জায়গায় স্টোর করে রাখেন, তাহলে পরবর্তীতে এর অ্যাক্সেস আপনি পাবেন, কারণ সেই মেমোরির মধ্যে কোনো একটা জায়গায় আপনি তাকে স্টোর করে রাখছেন। ঠিক আছে, তো আপনি চাইলে এ এর মানটাও প্রিন্ট করতে পারেন, এ এর মানটা প্রিন্ট করতে পারেন, চাইলে বি এর মানটাও প্রিন্ট করতে পারেন, বি। ঠিক আছে, তো এইভাবে আর কি প্রিন্ট করেন। দেখেন প্রথমে আমি প্রিন্ট করছি সামের ভ্যালুটা, তার জন্য এসে সামের জন্য 11 আসছে, পরবর্তীতে এ এর মান এবং বি এর মান প্রিন্ট করছি, এ এর জন্য 9 প্রিন্ট করছে, বি এর জন্য 2 প্রিন্ট করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভ্যারিয়েবলের মূলত কাজ। ভ্যারিয়েবল ইউজ, ভ্যারিয়েবল ইজ এ কন্টেইনার, কি লেখা ছিল, ভ্যারিয়েবল ইজ এ কন্টেইনার দ্যাট হোল্ড ডেটা ভ্যালু ফর লেটার ইউজ। পরবর্তীতে ইউজ করার জন্য আমরা ভ্যারিয়েবলকে ইউজ করে থাকি কম্পিউটারের মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক কিছু আলোচনা ছিল। এখানে এই স্লাইডটা আসলে অনেক বড়, যেটা অনেক কিছু আছে সামনে, যেটা আসলে পড়ানোটা একটু টাফ, অনেকক্ষণ আর কি হয়ে গেছে। তো আমাদের হ্যাঁ, আহ, সোহান বলেন, শাওন, হ্যাঁ। আচ্ছা ভাই, ভেরিয়েবল এটা কি নির্দিষ্ট নাকি আমি যে কোনো ভাবে যেটা মানে ভেরিয়েবল ইকুয়াল টুর সামনে অর্থাৎ পূর্বে যেটা ব্যবহার করবো এটাই ভেরিয়েবল হবে? এটা ভ্যারিয়েবল, এই যে যেটা আপনি লিখলেন এটা ভ্যারিয়েবল, কিন্তু এটা হচ্ছে বেসিক, আমি বললাম যে একটা লিখলাম, কিন্তু এই ভ্যারিয়েবলটা লেখার অনেক রুল আছে, ভ্যারিয়েবল লেখার অনেক রুল আছে, যে কিভাবে আপনি ভ্যারিয়েবলটা লিখবেন, তার মধ্যে ডেটা কিভাবে স্টোর করবেন। হ্যাঁ, এটা আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম, এটা আর কি। আচ্ছা, ভ্যারিয়েবল হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে এই দুইটা ডেটাকে যোগ করে এর মধ্যে স্টোর করে রাখছি। ঠিক আছে, এর মধ্যে কম্পিউটারের মধ্যে কোনো একটা জায়গায়, কম্পিউটার মেমোরির মধ্যে কোনো একটা জায়গায় এই এ আর বি এর যোগফলটা না স্টোর মানে হয়ে আমি আছে, জানতে যেখান চাচ্ছি থেকে যে ভেরিয়েবলটা কি নির্দিষ্ট কিনা, ভেরিয়েবল সংখ্যা বা ভেরিয়েবল গুলা। না 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 না, আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন, আচ্ছা, আপনার এইটাই নামও আমি। দিতে পারেন, জি জি জি, আপনার নামও সেটাই। দিতে পারেন। বাট ঠিক আছে, লেখার রুলস আছে। লেখার রুলস আছে, ভ্যারিয়েবল জি জি, নেমিং রুলস আছে, ওকে, ধন্যবাদ। এটাই আর কি। ঠিক আছে, তো আমাদের ক্লাস ডেমোটা ছিল যে আজকে কিছু ক্লাস ডেমো দেখানো হবে, যে ক্লাসগুলো আসলে কিভাবে হবে। আসলে আমার এক একটা ক্লাস হয় মূলত 2 ঘন্টা করে। তো মানে আপনারা কোশ্চেন করতেছিলেন যে যেটা আমার কাছে যে কোশ্চেন গুলো আসলো, যে 4.5 মাসের মধ্যে কিভাবে আসলে পসিবল। আসলে আপনি যদি এটা একাডেমিক্যাল পড়া যদি চিন্তা করেন, যে একাডেমিক ভাবে পড়বেন, আপনি সিএসসি স্টুডেন্ট বা হচ্ছে কোন একটা ইনস্টিটিউটের সাথে জড়িত আছেন, এটা পড়ে তারপরে হচ্ছে মানে রিটেন পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে ইয়া করবেন, তখন আপনি আসলে 1 বছরেও সম্ভব না। ঠিক আছে, কিন্তু আপনি এখানে করতেছেন হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আপনাকে শুধু প্র্যাকটিক্যাল কাজই করানো হবে, কোনো থিওরি লেখা না, বা হচ্ছে আহ, আহ, মানে কোনো কিছুই না। শুধুমাত্র আপনি প্র্যাকটিক্যাল কাজ করে জিনিসটা শিখে সরাসরি কাজ করবেন। ঠিক আছে, এবং ওয়ার্ক প্লেসে চলে যাবেন। তো এটা আসলে গুড এনাফ টাইমটা, যে আপনি একটা জায়গায় এক্সপার্ট হবেন আর কি। ঠিক আছে, আর এটা নিয়ে অনেক রিসার্চ করছি, যেমন মনে করেন একটা টপিক বা একটা চ্যাপ্টার যদি পড়ানো হয়, ও যদি পারফেক্টলি পড়াইতে চাই, তাহলে
মিনিমাম টাইম লাগবে আপনার ধরেন অনেক টাইম লাগবে, 1-2 সপ্তাহ লেগে যাবে। এখন আমরা অ্যানালাইসিস করে এই চ্যাপ্টারটাকে শর্টে নিয়ে আসছি অনেক, ঠিক আছে? ওই চ্যাপ্টারটাকে অনেক শর্টে নিয়ে আসছি এবং কোনো বড় কোনো অ্যান্সার বা হচ্ছে মনে করেন যে বড় কোনো থিওরি না লিখে শর্টকাটে যেগুলো দরকার, মেইন পয়েন্ট যেগুলো, সেগুলো দিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি। শুধুমাত্র আপনার প্র্যাকটিস করেন আর নিজেদেরকে ডেভেলপ করেন, আর কিছু নেই। ডেভেলপ করতে করতে থিওরি যদি আপনাদের জানতে ইচ্ছা করে আপনারা জেনে নেবেন, ঠিক আছে? তো এখানে মেইনলি এই 4 মাসের মধ্যে আপনাদের থিওরি পড়ানো হবে না, শুধুমাত্র কাজ, শুধু কাজ, কাজের কাজ, মানে আপনাদের একটু পরিশ্রম করা লাগবে আর কি। আর আমার ক্লাসগুলো হয় মূলত, এখানে 4 জন ইনস্ট্রাক্টর আছে, আমি একা না। আমি মূলত আপনাদের কোর পাইথনটা প্রায় 2 মাস সময় নিচ্ছি, 2 মাস প্লাস। শুধু এই কোর পাইথনটা প্রত্যেকটার সাথে রিলেটেড, আপনি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন চ্যাট জিপিটির কথা বললেন, তারপরে হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে আপনি এই কোর পাইথন প্রোগ্রামিংটা রিলেটেড, ঠিক আছে? তো আপনি কোর পাইথন প্রোগ্রামিংটা যদি শিখতে পারেন একবার, তাহলে যে কোনো সাইটে বা যে কোনো জায়গায় যদি আপনি মুভ করেন, তখন আপনার জন্য মনে করেন যে জাস্ট একটা মুভ, আর কিছু লাগবে না। একটা মুভ করবেন আর কিছুই লাগবে না, সবকিছুই আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ছোট্ট একটা সেমিনার। এখন কোশ্চেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়া সেগুলো করতে আপনার পারেন। ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন মানে এডুকেশনাল আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা? আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি কম্পিউটার সায়েন্স, সিএসসি ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্সে পড়ছি। কি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমি আর কি। আচ্ছা, তো আপনাদের যদি কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো আপনারা এখন একটু করবেন। তার কিছুক্ষণের মধ্যে হয়তো বা ইয়া আচ্ছা, আজকের সেমিনারের আপনাদের বলছিলাম যে যারা লাস্ট পর্যন্ত থাকবেন, আমার কাছে একটা ইয়ে আসলো, যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের একটা ইয়া থাকবে, ওই যে সারপ্রাইজ গিফট। তো সেটাকে আমি বলবো। আচ্ছা, তো আমি আসলে লিভ নিচ্ছি। তো আপনাদের সাথে রাফি, যে হেক্সিজেনের ফাউন্ডার, যে উনি একটু কথা বলবে, বলে শেষ। তো আবার ভালো থাকবেন সবাই, আর আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ মেইন ক্লাসে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমি একটু ইন্টারেক্টিভ হতে যাচ্ছি যে আসলে আপনাদের ক্লাসটা কেমন লাগলো। তার আগে আমি যা সরাসরি একটা প্রুফ আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যে আপনারা অনেকে যে জিজ্ঞেস করেছেন যে 4 মাসে বা 4.5 মাসে কতটুকু করা পসিবল। তো আপনাদের ক্লাস অ্যাপ্রক্সিমেটলি হলো, ক্লাস টাইমটা হলো প্রায় 40 মিনিটসের মতো ক্লাস হয়েছে আপনাদের আসলে এই ক্লাসটা। তো জাস্ট 40 মিনিটসে আমরা কতটুকু কমপ্লিট করেছি এটা একটু দেখি, হ্যাঁ, সরাসরি। তো আমি স্ক্রিনে শেয়ার করছি, একজনের কনফার্ম করবেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ডাব্লিউসি স্কুলসে যাচ্ছি, আমার সিলেবাসটাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে। পাইথন, ওকে, পাইথন। আচ্ছা, আমরা কিন্তু এখানে পাইথন ইন্ট্রোডাকশন, তারপর পাইথনের সিনট্যাক্সের কিছু অংশ, পাইথনের ভেরিয়েবল আর ডাটা টাইপস, এই 3টা পার্ট জাস্ট 40 মিনিটসে কমপ্লিট আমাদের। এটা বুঝতে পেরেছেন? সো জাস্ট 40 মিনিটসে আমরা পাইথনের 3টা অংশ আমরা কমপ্লিট করেছি, ঠিক আছে? সো আই থিঙ্ক এখান থেকে একটা জিনিস আপনি বুঝতে পারছেন যে পাইথনের সিলেবাস বেশি হলেও সিলেবাস খুব শর্ট। যেটা আপনি প্রপারলি কমপ্লিট করতে যান, জাস্ট 2.5 মাস সময় ইজ গুড এনাফ। আর এরপরে আপনি যেটা এখন আসছে Q&A সেশন, কোশ্চেনিং এন্ড অ্যান্সার। সো আপনাদের এর মধ্যে কারো কি কোনো যদি কোশ্চেন থাকে, সেটা হোক আপনার ক্যারিয়ার প্ল্যানিং রিলেটেড, আর যেটা বললাম যে আপনাদের একটা ফ্রি কনসালটেশন থাকবে এই ক্লাস শেষে, তো সেটা থাকছে। তো আপনার যদি কোনো বিষয়ে কনসালটেশন প্রয়োজন পড়ে, অথবা আপনার যদি কোনো বিষয়ে গাইডলাইন্স প্রয়োজন পড়ে, অথবা যদি মনে করেন যে এই বিষয়টা আমি বুঝতে পারিনি, ক্লিয়ার করলে ভালো হয়, সেটা আপনি এখন হ্যান্ড রেজ করার মাধ্যমে বলতে পারেন। কারো কি কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে আপনি একজন বলেছেন যে এই সেমিনার শেষে যারা থাকছেন তাদের জন্য গিফট থাকবে। সেটা হচ্ছে তার আগে অ্যানাউন্স করে একটা বিষয় যে আগামী 26 তারিখ থেকে, অর্থাৎ এই মাসে 26শে ডিসেম্বর থেকে আপনার একটা কোর্স ওপেন হচ্ছে। সেটা হচ্ছে প্রফেশনাল পাইথন ভার্সন 2, অর্থাৎ প্রফেশনাল পাইথনের সেকেন্ড ব্যাচটা ওপেন হচ্ছে, ক্লাস শুরু হবে 26 তারিখ থেকে। আজকে সেমিনারের মূল উদ্দেশ্য ছিল যে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস এক্সপিরিয়েন্স করানো যে আসলে আমাদের ক্লাসগুলো কিভাবে হয়,
কতটুকু ইন্টারেক্টিভ হয়, আপনারা যেন কতটুকু বুঝতে পারবেন, আপনারা যাতে করে নিজেকে যাচাই করতে পারেন যে হ্যাঁ এই কোর্স থেকে বা এই ক্লাস থেকে আমি এটা বুঝতে পারছি। আর আমাদের যেটা মূল ফোকাস থাকে যে আপনাদেরকে প্রপারলি প্রফেশনাল ডেভেলপার বা প্রোগ্রামার হিসেবে প্রডিউস করা, যাতে করে আপনারা রিমোট জবের জন্য তৈরি করতে পারেন, নিজেকে জব প্রিপারেশন করতে পারেন। আপনারা এই কোর্স শেষে আপনাদেরকে আমরা ইন্টার্নশিপ থাকবে অ্যাক্সিডেন্ট কর্পোরেশনে। আপনারা এখানে কোনো ফ্রি ইন্টার্নশিপ করছেন না, এখানে সরাসরি আপনারা অ্যাক্সিডেন্ট কর্পোরেশনের বিভিন্ন প্রজেক্টে যারা ডেভেলপার থাকেন তাদেরকে অ্যাসিস্ট করবেন ইন্টার্নশিপে ডিউরিং। সো এখানে এমন না যে আপনাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজের জন্য ওয়েট করতে হচ্ছে, এমনটা না। সরাসরি আমরা কাজ দিব, সেই কাজগুলো আপনারা কমপ্লিট করবেন এবং প্রজেক্টগুলো কমপ্লিট করার পরে আপনারা সেখানে আপনার সিভি তৈরি করবেন। সেই সিভিতে আপনারা এই প্রজেক্টগুলো উল্লেখ করবেন। এটাই আপনার সুবিধা কি হবে, আপনারা যখন ক্লায়েন্টের কাছে আপনার প্রোফাইল শো করবেন, ইন দ্যাট টাইম আপনারা হচ্ছে ইজিলি এখান থেকে আপনারা ক্লায়েন্টকে বোঝাতে পারছেন যে হ্যাঁ আমি এক্সপিরিয়েন্স অ্যান্ড লেট মি ওয়ার্ক উইথ ইউ। আপনি এখানে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন না, সরাসরি একটা কোম্পানির সাথে কাজ করবেন। আমরা আপনাকে সেভাবে তৈরি করি এখানে। আর 26 তারিখে কোর্স শুরু হবে। কোর্সের ফি 8,000 টাকা, যেটা আপনার 3টা ইনস্টলমেন্টে পে করতে পারবেন। আর যারা আজকে সেমিনারে যারা আসছিলেন তাদের নামগুলো একটু আমাদের কাছে নোট করা হয়ে গেছে, জাহিন নামগুলো নোট করে রাখবেন। সো হচ্ছে তাদের নামগুলো ডেটাবেসে ম্যাচ করলে তখন তারা হচ্ছে আমাদের এই কোর্স থেকে যারা সেমিনারে আসছেন তাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট থাকবে। অর্থাৎ আপনারা যারা সেমিনারে আছেন তারা এখানে কোর্স ফি পাবেন 7,000। এটাকে আপনার 3টা ইনস্টলমেন্টে পে করতে পারবেন, দেয়ার উইল বি নো ইস্যু, আপনার কোনো প্রেশার থাকবে না এখানে কোনো। আর আপনারা ডিরেক্টলি এখানে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। 26 তারিখে যেহেতু ক্লাস শুরু হবে, আমি আমাদের ওয়েবসাইটের লিংক দিচ্ছি, ফেসবুক পেজের লিংক দিচ্ছি আপনাদেরকে চ্যাট বক্সে। 1 মিনিট। যে আপনাকে ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে ওয়েবসাইট চ্যাট বক্সের মাধ্যমে। তো চ্যাট বক্সে যারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনারা কমপ্লিটলি রেজিস্টার করতে পারবেন। আমি জাস্ট প্র্যাকটিক্যাল একটা থিওরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন। জাস্ট গুগলে সার্চ করবেন haxygen.net, HAXYGEN.net, haxygen.net। জাস্ট আপনাকে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আপনি স্ক্রল করলে নিচের দিকে দেখতে পাবেন, এখানে ডিরেক্ট দেখতে পাচ্ছেন, এখানে টাইমার দেখাচ্ছে কবে ক্লাস শুরু হবে। 26 তারিখ রাত 8টায় ক্লাস শুরু হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। আর সো জাস্ট এই কোর্সে চলে আসবেন, আসার পরে এখান থেকে সরাসরি কোর্স মডিউল দেখতে পারবেন, ডিরেক্ট সিট বুক করতে পারবেন। যদি কোর্স মডিউলে ক্লিক করেন তো নিচের দিকে কোর্স মডিউল দেখতে পাবেন। তো জাস্ট আমি শর্ট লেটার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনাদের কোর্স কি কি থাকছে। উইক 1 উইক 2 করে মডিউল ভাগ করা আছে, এটা হচ্ছে ফার্স্ট মডিউল। তো এখানে সবগুলো আপনার মডিউল চেক করে নিতে পারবেন কোর্সে কি কি থাকছে, অনেকে জানার ইচ্ছা থাকে যে কোর্সে কি করানো হচ্ছে। এরপর উপর থেকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটা অ্যাডমিশন ফর্ম দেওয়া আছে, পেমেন্ট কিভাবে করবেন সেটা লেখা আছে, এটা পড়ে দেখবেন কিভাবে নিজে পেমেন্ট করবেন, নিজের নাম না সব কিছু লিখবেন। আমাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 700 টাকা। যারা যারা করতে চান তারা হচ্ছে সেমিনারে আসেন, তারা রেজিস্ট্রেশন ফি জমা করে রেজিস্ট্রেশন করে নেবেন, ক্লাস শুরু করবেন, ক্লাস চলাকালীন আপনারা আপনার বাকি ফিটুকু এখানে পে করবেন। তো এখানে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সব নাম্বার দিলেন, আপনি যে বিকাশ বা নগদ বা রকেট যেটা ইউজ করছেন, যে নাম্বার থেকে পাঠাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন। আর ট্রানজেকশন আইডি যেটা থাকে সেটা টাইপ করবেন এখানে। আর আপনি কত টাকা পে করলেন, অর্থাৎ রেজিস্ট্রেশন ফি পে করলেন নাকি ইনস্টলমেন্ট পে করলেন নাকি সেকেন্ড ইনস্টলমেন্ট ফি পে করলেন নাকি ফুল ইনস্টলমেন্ট পে করলেন, সিলেক্ট করে দিবেন। অ্যান্ড এখানে আপনি লিখে দিবেন যে আপনি এত টাকা পে করেছেন। তো সেই অনুযায়ী আপনার কাছে রিসিপ্ট চলে যাবে। আপনার এখানে বাকি ফর্মুলা ফিল আপ করবেন, দেন কনফার্ম মাই সিটে ক্লিক করবেন, আপনার সিট কনফার্মেশন চলে যাবে। উইথিন 6 আওয়ার্সের মধ্যে আপনাকে ডিরেক্ট আমাদের সাপোর্ট টিম আপনাকে কন্ট্যাক্ট করে, ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাকে জানিয়ে দিবে যে হ্যাঁ আপনার সিটটা কনফার্ম হয়েছে। হ্যাঁ, সো ইজিলি এখানে আপনারা ইন্টারঅ্যাক্ট করে আপনার ডিরেক্ট আপনাদের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারবেন। আর 4.5 মাসের কোর্স, তারপরে কোর্স কমপ্লিট করার পরে এই কোর্সটাকে ডিভাইড করা হয় কিভাবে আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে। প্রথমে আসবে কোর প্রোগ্রামিং, অর্থাৎ ফার্স্ট 2.5 মাসে আপনারা জাস্ট প্রোগ্রামিংটা শিখবেন। হ্যাঁ, অনেকে আমাদের সাপোর্ট টিমের যখন আপনার সাথে কন্ট্যাক্ট করে তখন অনেকে বলেছেন যে ভাইয়া অমুক জন তো বা অমুক জায়গা থেকে আমি কোর্স শিখেছি, শেখার পরে সেখানে জাস্ট HTML CSS শিখিয়েছে, পাইথনের বেসিক শিখিয়েছে, আর তো কিছু শিখায়নি। তো এখানে তেমন না, আপনাকে 2.5 মাস জাস্ট পাইথন প্রোগ্রামিং শেখানো হবে, 2.5 মাস।
এরপরের 1.5 মাস আপনারা যাবেন ডেভেলপমেন্টে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই পুরোটা যেটা ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য যেটা প্রয়োজন পড়ে সেটা থাকবে, আর আপনাদের ব্যাক এন্ড থাকবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে রিমোট জব প্রিপারেশন, অর্থাৎ আপনি কোর্স কমপ্লিট করেছেন, কোর প্রোগ্রামিং শেষ, এখানে কোর প্রোগ্রামিং এর জন্য একটা সার্টিফিকেট পাবেন, সার্টিফাইড ইন প্রোগ্রামিং। এরপরে থাকবে হচ্ছে ডেভেলপমেন্ট কমপ্লিট করার পরে সার্টিফিকেট পাবেন, সার্টিফাইড ইন ডেভেলপমেন্ট, অর্থাৎ সার্টিফাইড ডেভেলপার। এরপরে জব প্রিপারেশন যখন কমপ্লিট করবেন তখন আপনাকে সার্টিফিকেট যাবে প্রফেশনাল পাইথন প্রোগ্রামার অ্যান্ড ডেভেলপার হিসেবে একটা সার্টিফিকেট পাবেন। এরপরে থাকবে আপনাদের 1 মাসের জন্য ইন্টার্নশিপ, যেখানে সরাসরি হ্যাক্সেন কর্পোরেশনে অনলাইন ইন্টার্নশিপ করবেন। এই কর্পোরেট ইন্টার্নশিপ, এখানে কর্পোরেট জবের মতো করে আপনার কাজ করবেন, ইন্টার্নশিপ করবেন, প্রজেক্ট করা শিখবেন, ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখবেন, প্রজেক্ট হ্যান্ডলিং শিখবেন, ম্যানেজমেন্ট শিখবেন। শেখার পরে দেন আপনি জবে অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ আপনার জব কনফার্ম হবে। যে পুরোটা হচ্ছে প্রসেস। এখন আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানাতে পারেন, আর যদি কারো না থাকে তাও বলতে পারেন যে হ্যাঁ কোনো বিষয়ে আপনি জানার ইচ্ছা আছে কিনা, যে হ্যাঁ এই বিষয়টা একটু বললে ভালো হয়, আমি সেই বিষয়ে আপনাকে জানাবো। আচ্ছা, কোশ্চেন নাই কার কার, একটু হ্যান্ড রেজ করবেন তো, কার কার কোশ্চেন নাই? কোশ্চেন নাই, ওকে। আর খালি একজনের কোশ্চেন নেই, বাকি দেখি কি কারো কোশ্চেন আছে কি নাই? আচ্ছা, আর কোশ্চেন আছে কার কার, হ্যান্ড রেজ করবেন তো, কার কার কোশ্চেন আছে? আমি দেখতে চাই কার কার কোশ্চেন আছে, একটু জানাবেন। ওকে, ঠিক আছে, নো ইস্যু। ওকে, সো এখন জাস্ট আমি আপনাদেরকে একটু কোশ্চেন করতে চাই যে আপনারা ক্লাসটুকু কতটুকু বুঝতে পেরেছেন, একজন জানাবেন, চ্যাট বক্সে লিখে হোক বা মাইক অন করে, যে কোনো ওয়েতে জানাবেন যে ক্লাসটা আপনি কতটুকু বুঝতে পেরেছেন, বা আপনার কোনো ফিডব্যাক আছে কিনা যে হ্যাঁ ক্লাসটুকু আরেকটু ইমপ্রুভ করলে এটা এরকম হয়, বা এরকম করলে ক্লাসটা একটু ভালো হয়, যদি আপনার কোনো সাজেশন থাকে। ওকে, নাইম ইসলাম বলেছেন 100% বুঝছি, ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরোটা বিষয়। এখন আপনাদের উপর ডিসিশন থাকছে যে আপনারা কিভাবে ক্লাস করতে চান বা আসলেই নিজেকে ডেভেলপ করতে চান কিনা, ঠিক আছে। এখন সামনে যেহেতু জানুয়ারি মাস শুরু হচ্ছে, আপনাদের একাডেমিক প্রেশারও কম থাকবে। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টা মাস আপনাদের একাডেমিক প্রেশারও কম থাকবে। যারা অনেকে ডিসিশন নিতে ভুল করেন যে আর একটু পরে শুরু করি, তো এটা কিন্তু অনেক লেন্থি প্রসেস হয়ে আপনাদের জন্য, আপনার জন্য একটা রং ডিসিশন হয়ে যাবে সেটা। কারণ এপ্রিলের পরে আপনাদের একাডেমিক প্রেশার অনেক বেড়ে যাবে। আপনাদের যারা ইউনিভার্সিটি বা কলেজে আছেন বা স্কুলে আছেন, তাদের পরীক্ষা থাকবে, ক্লাস টেস্ট থাকবে, প্রেজেন্টেশন থাকবে, প্রজেক্ট সাবমিশন থাকবে, তো হিউজ প্রেশারে পড়বেন আপনারা। আর যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য একটা বেনিফিট থাকবে যে আপনারা যেহেতু এখানে প্রজেক্ট কমপ্লিট করছেন, তো এখানে যেহেতু আপনারা প্রজেক্ট করছেন, এই প্রজেক্টগুলো আপনারা আপনার ভার্সিটি সাবমিট করতে পারবেন। সো আপনাদের এখানে একাডেমিক হেল্পটাও আপনারা এই 4 মাসের মধ্যে পাচ্ছেন, এটা হয়ে যাচ্ছে। আর যেটা বললাম যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন, আর ক্লাস শেষে আপনাদেরকে সাপোর্ট টিম কন্ট্যাক্ট করবে আপনার রিভিউ নেওয়ার জন্য। তো তাদেরকে আপনার রিভিউটা, যারা এখানে জানাতে হয়তো লজ্জা পাচ্ছেন বা ভাবছেন যে আমি এটা বললে হয়তো ভুল প্রমাণিত হতে পারি, সো এরকম ভয় যদি কারোর মধ্যে কাজ করে থাকে, সমস্যা নেই, আপনারা সরাসরি সাপোর্ট টিম যখন আপনাদেরকে নক করবে তখন সাপোর্ট টিমের সাথে কথা বলে নেবেন। আপনার যদি কোনো বিষয় জানার থাকে সেটাও জানিয়ে দিবেন, সমস্যা নেই, তারা আপনাকে সম্পূর্ণ হেল্পটা তারা করে দিবে। আর আপনাদের ইমেইলে আমাদের সব ডিটেলস পাঠানো হয়, তো ইমেল যদি চেক করেন আপনারা আমাদের সকল আপডেট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, নো ইস্যু। সো ওকে, সো আমাদের সেমিনার টাইম অলমোস্ট কমপ্লিট, সো উই আর অ্যাবাউট টু ক্লোজ। সো কারো যদি কোনো বিষয় জানার থাকে এখনো বলে দেন, তো না থাকলে আমরা এখানে আজকের সেমিনারটা ক্লোজ করতেছি। আচ্ছা, কারোর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা আজকের সেমিনারটা এখানে শেষ করি। দেখা হচ্ছে আপনার সাথে আবারও। আর যারা কোর্স করতে চান তারা রেজিস্ট্রেশন ফি দিয়ে কোর্স করবেন। আর রেজিস্ট্রেশন ফি যেহেতু আর 6 দিন বাকি আছে মাসের আমাদের ক্লাস শুরু করতে, তো রেজিস্ট্রেশন ফি নিয়ে যদি কোনো ইস্যু হয় সরাসরি ফোন কল করে আপনার ইস্যু জানিয়ে দিবেন, আপনার ইস্যু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাপোর্ট টিম আপনাকে সম্পূর্ণ হেল্প করবে এই বিষয়ে, নো ইস্যু। আর ফার্দার কোনো ইনফরমেশন থাকলে তাও জানাবেন, আমাদের ইমেইলে জানাবেন info@academy.haxzen.net, এখানে জানিয়ে দিবেন, তারা সম্পূর্ণ হেল্প আপনার করে দিবে।
নো ইস্যু। তো আজকে সেমিনার শেষ করছি এখানে, দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আপনি যদি কোর্স করতে আগ্রহী হন, ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করবেন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ। তো আজকে সেমিনারটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে সবার সাথে আবারও। আসসালামু আলাইকুম।